গত সপ্তাহে আমরা জিয়াদের একটা ঘটনা শুনিয়েছিলাম এবং আপনাদের কাছ থেকে খুবই প্রশংসা পেয়েছিলাম সেই ঘটনার। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে জিয়াদের আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। লাজিম ইয়াসার জিয়াদ, এবং তিনি লিখেছেন সাভার, ঢাকা থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুনে ফেলি তার ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ, লিখছি আশুলিয়া, সাভার থেকে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এপিসোড 51-তে আমার লেখা অলৌকিক আলমারি নামক ঘটনাটি পড়ে শোনাবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই যাতে এই ঘটনাটি বুঝতে আপনাদের সুবিধা হয়। মহান আল্লাহ তাআলা কোন উসিলায় মানুষকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেন সেটা এক মহান আল্লাহ তাআলাই জানেন। আমি এবং আমার পরিবার কালো জাদুর ভিকটিম হওয়ায় আমাদের প্যারানর্মাল বিষয়বস্তুর প্রতি বেশ আগ্রহ, এবং ভূত.com আমার অতি প্রিয় একটি শো, যার ফলে আমি প্যারানর্মাল ঘটনা সংগ্রহ করার চেষ্টা করি ভূত.com-এ লিখে পাঠানোর জন্য। একদিন বিকেলে আমি এবং আমার বন্ধুরা মিলে আমাদের পরিচিত একজন আঙ্কেলের চায়ের দোকানে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বের হই। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় ভূত.com-এর নানান ঘটনা নিয়ে। হঠাৎ আমাদের মনে হয় চা দোকানের আঙ্কেল তো এই এলাকায় অনেক দিন যাবৎ আছেন, তার কাছে জিজ্ঞাসা করলে হয়তো আমি এই এলাকায় প্যারানর্মাল কিছু ঘটনা সংগ্রহ করতে পারবো। আর এমনিতেও আমাদের এলাকাটা বেশ অদ্ভুত এবং ভয়ানকও, চারিদিকে শুধু বাঁশবাগানের সমাহার। মনে মনে এসব ভাবতে ভাবতে আমি আঙ্কেলকে জিজ্ঞেস করি, আঙ্কেল, এই এলাকায় কোনো ভৌতিক ঘটনা আপনার জানা আছে বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা আছে? আঙ্কেল বললেন, আমার জানা মতে এমন কোনো ঘটনা নেই, আর যেগুলো ঘটনা আমি শুনেছি সেগুলো এত ভয়ের না। তবে আমার কাছে একজনের নাম্বার আছে যিনি এই সব জিনের আসর করা মানুষের চিকিৎসা করেন। আমাদের এই রাস্তা ধরে 3 কিলোমিটার সামনের দিকে গেলে সেখানে একটি মসজিদ আছে। সেই মসজিদের তিনি ইমাম। তাকে এলাকার সবাই এক নামে চেনে, জিন হুজুর নামে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তার নাম্বার দিতে পারি, তার কাছ থেকে তুমি অনেক ঘটনা সংগ্রহ করতে পারবে। এই বলে আঙ্কেল হুজুরের নাম্বার আমাকে লিখে দেন। সেদিনের মতো আঙ্কেলের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে গেছি। আমি মনে মনে নিয়ত করে রাখি কাল আমি হুজুরের কাছে গিয়ে কিছু ঘটনা সংগ্রহ করব। কিন্তু সেদিন রাতে আমাদের কলেজের এক্সামের রুটিন প্রকাশিত হয়। কাল থেকে আমার এক্সাম শুরু হয়ে যাবে, যার ফলে আমার হুজুরের কাছে যাওয়া হয়নি। আমি মনে মনে ভেবে রাখি এক্সাম শেষ হলে আমি হুজুরের কাছে যাব। কিন্তু সেই হুজুরের প্রয়োজনীয়তা যে আমি এবং আমার পরিবার অচিরেই খুব তীব্রভাবে অনুভব করতে চলেছি তা আমার মোটেও জানা ছিল না। এই কথাগুলো আমি কেন বললাম জানতে হলে পুরো ঘটনাটি শুনুন ধৈর্য ধরে। এবার আসা যাক মূল ঘটনায়। ঘটনাটির শুরু 2022 সালের অগাস্ট মাসে। দিনটি আমার ঠিক মনে নেই। অন্য 8-10টা দিনের মতোই আমি রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিলাম। এমন সময় হঠাৎ বারান্দা থেকে আমার পোষা পাখিগুলোর ভয়ানক চিৎকার ভেসে আসলো আমার কানে। বলে রাখা ভালো, আমার ছোটবেলা থেকেই পাখি পোষার শখ ছিল। সেই সুবাদে আমি নানা প্রজাতির পাখি পুষতাম। আমার কাছে 10 জোড়ার মতো পাখি ছিল, এবং রাতে শোবার আগে আমি পাখিগুলো খাঁচায় ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে দিতাম যাতে করে তাদের ঠান্ডা না লেগে যায়। যাই হোক, আমি পাখিগুলোর চিৎকার শুনে সাথে সাথেই বারান্দায় ছুটে যাই। গিয়ে দেখতে আমার পাখিগুলো খাঁচার ভেতর কেমন যেন ছটফট করছে এবং ভয়ঙ্করভাবে চিৎকার করছে। এবং ঠিক তখনই আমি আর একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করি। আমি আমার রুমে যাবার আগে পাখিগুলোর খাঁচা ভালো করে ঢেকে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন দেখি পাখিগুলোর প্রতিটি খাঁচার সামনের অংশের কাপড় একদিকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি তো প্রতিটি খাঁচা ভালোভাবে ঢেকে রেখে গিয়েছিলাম, কিন্তু এখনই কি দেখছি আমি প্রতিটি খাঁচার সামনের দিকের অংশের কাপড় একপাশে সরিয়ে দেয়া কেন? মনে মনে সব ভাবতে ভাবতে পাখিগুলোকে শান্ত করে আবার খাঁচাগুলো ভালোভাবে ঢেকে দিয়ে আমি আমার রুমে আসতে যাব। এমন সময় আমার চোখ আটকে যায় বাড়ির উঠোনের মাঝে। আমি দেখি মিনি উঠোনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করছে এবং ওর চোখে মুখে কেমন যেন ভয়ের ছাপ।
মিনি হচ্ছে আমার পোষা বেড়াল, কিন্তু এর আগে তো কখনো এমন হয়নি। আজ হঠাৎ এমন হচ্ছে কেন? মনে এমন ধরনের একটা প্রশ্ন উদয় হতে থাকে, কিন্তু কোনো উত্তর খুঁজে না পেয়ে মনকে নানানভাবে বুঝতেই আমি আবার রুমে এসে আপন মনে বই পড়তে শুরু করি। কিন্তু কিছুক্ষণ পর আবারও পাখিগুলো অদ্ভুতভাবে চিৎকার শুরু করে। সাথে সাথেই আমি বারান্দায় ছুটে যাই। বারান্দায় গিয়ে আবারও একই দৃশ্য দেখতে পাই। দেখি পাখিগুলোর প্রতিটি খাঁচার সামনের দিকের অংশের কাপড় একপাশে সরিয়ে দেয়া। এসব দেখে আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, অতি প্রাকৃতিক কোনো কিছুর আভাস পেয়ে আমার পোষা প্রাণীগুলো যার ফলেই এমন করছে। আমি আবার পাখিগুলোকে শান্ত করে খাঁচাগুলোকে ভালোভাবে ঢেকে দিয়ে রুমে চলে আসি। রুমে আসার মিনিট 5 পর পাখিগুলো আবার চিৎকার শুরু করে। আমি সাথে সাথেই বারান্দায় যাই, আবার একই দৃশ্য দেখতে পাই। এরপর আমার জানা মতে যতগুলো দোয়া ছিল সেগুলো পড়ে আমি বারান্দার চারিদিকে ফুঁ দিয়ে পাখিগুলোর খাঁচা ভালোভাবে ঢেকে রুমে চলে আসি। এরপর আর কোনো সমস্যা হয়নি। ওই দিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। আমার মনে একের পর এক নানা ধরনের প্রশ্নের উদয় হতে থাকে, কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না। ওই রাতের ঘটনার পর থেকে আমি আবার আমার রুমে একা ঘুমাতে পারতাম না। কেমন যেন মনে হতো আমার রুমে অন্য কারো উপস্থিতি রয়েছে। ওই রাতের পর থেকে মিনির মধ্যেও কিছু অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করি। মিনি রাতে সবসময় আমার রুমে ঘুমাতো, কিন্তু ওই রাত থেকে মিনি সারা রাত বারান্দায় বসে থাকতো। ওকে কোনোভাবেই রুমে আনা যেত না। এসব ঘটনা আমি আমার বাবা মাকে বললে আমার বাবা মা বেশ চিন্তিত হয়ে পড়েন, কিন্তু আমার মা এসব বিষয় পাত্তা দেন না। তিনি অতি প্রাকৃতিক কোনো বিষয়বস্তুকে কখনো বিশ্বাস করতেন না। তার এমন অভিব্যক্তি যে অনেক বড় বিপদে ফেলতে চলেছে তা আমাদের কারো জানা ছিল না। কেন বললাম এমন কথা তা একটু পরেই জানতে পারবেন। এরপর থেকে আমার বাবা রাতে রুমে আমার সাথে একসাথে ঘুমাতে শুরু করেন এবং আমার মা আমার ছোট ভাইকে নিয়ে পাশের রুমে ঘুমাতেন। এরপর বেশ কিছুদিন আর কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। আমি এমন ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম। যেহেতু আমার এবং আমার পরিবারের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এই সব ঘটনাগুলোকে আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম। কিন্তু আমার এই ধারণা যে সম্পূর্ণ ভুল, এই অস্বাভাবিক ঘটনাগুলো যে বড় কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল তা আমার মোটেই জানা ছিল না। যাই হোক, আমাদের বাসার উঠোনে একটি দোলনা আছে, সেখানে আমার মা প্রায় বসে থাকতেন। অবসর পেলেই তিনি সেখানে বসে সময় কাটাতেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কিছুদিন যাবৎ অনেক বিদ্যুতের সমস্যা হচ্ছে। এ কারণে রাতে বিদ্যুৎ চলে গেলে রাতেও মা দোলনায় বসে থাকতেন। মাঝে মধ্যে মার সাথে আমিও দোলনায় বসে থাকতাম। এমনই একদিন রাত 2টা নাগাদ বিদ্যুৎ চলে যায়। সেদিন কেন জানি আমি কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। এমন সময় হঠাৎ আমার কানে সেই দোলনার ক্যাঁচ ক্যাঁচ শব্দ ভেসে আসে। আমি ভাবি মা হয়তো দোলনায় বসে আছেন। একে তো ঘুম আসছে না, তার মধ্যে বিদ্যুৎ চলে গেলে ঘরেও প্রচণ্ড গরম পড়েছে। এসব 7-5 ভাবতে ভাবতে আমি আমার রুম থেকে বের হই। বের হতেই দেখি চারিদিকে ঘন কালো অন্ধকার, চাঁদের আবছা আলোয় দেখা যাচ্ছে দোলনায় কেউ একজন বসে দুলছে। আমি মা মা বলে ডাকতে ডাকতে 1 পা 2 পা করে আমার বাসার কেঁচি গেটের দিকে এগিয়ে যেতে থাকি, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি কেঁচি গেটের সামনে গিয়ে চাঁদের আবছা আলোয় দেখতে পাই কেঁচি গেটের ওপর তালা লাগানো। এটা দেখা মাত্রই আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। গেটে তালা লাগানো, কেউ তো তাহলে বাড়িতে যায়নি, তাহলে উঠোনে দোলনায় বসে আছি কে? এসব ভাবতে ভাবতে আমি মনের সাহস নিয়ে দোলনার দিকে ফোনের ফ্ল্যাশ লাইট ফেলতেই দেখি হুবহু আমার মতন দেখতে একজন দোলনায় বসে আছে। সে আমাকে দেখা মাত্র কেমন একটা হাসি দিয়ে পাশে থাকা আম গাছ পেয়ে উঠে গেল, অন্ধকারে মিলিয়ে গেল। এসব দেখা মাত্রই আমি দৌড়ে আমার রুমে এসে দরজা লাগিয়ে দিই। এই সব ঘটনা দেখে আমার বুঝতে বাকি রইল না খুব খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে। এসব স্বাভাবিক ঘটনা নয়। তাহলে কি আবার আমার বা আমার পরিবারের উপর কালো জাদু করা হয়েছে? ওই সব দৃশ্য দেখে আমার মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। ওই রাতে আমি ঘুমোতে পারিনি। পরের দিন সকালে আমি উঠেই গত রাতের সব ঘটনা এবং কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার খালামণিকে জানাই। কি ভাবছেন, কেন আমার খালামণিকে এই সমস্ত ঘটনা জানালাম? বলে রাখা ভালো, আমার নানা বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়।
ঘটনার শুরুতেই বলেছি, আমি এবং আমার পরিবার কালো জাদুর ভিকটিম। আমাদের ওপর যে কালো জাদু করা হয়েছিল তার চিকিৎসা করানো হয়েছিল ইন্ডিয়া থেকে আমার খালামণির একজন পরিচিত হুজুরের মাধ্যমে। এই কারণে আমি আমার খালামণিকে আমার সাথে ঘটে যাওয়া এসব ঘটনা বলি, যাতে করে তিনি হুজুরের কাছে গিয়ে এর কোনো সমাধান এনে দিতে পারেন। যাই হোক, খালামণিকে সব ঘটনা বললে তিনি আজ দুপুরে হুজুরের কাছে যাবেন বলে আমাকে আশ্বস্ত করেন। ওই দিন সন্ধ্যায় খালামণি আমাকে ফোন দিয়ে জানান তিনি হুজুরের কাছে গিয়েছিলেন। হুজুর 3 দিন পর খালামণিকে আবার যেতে বলেছেন। ওই দিনই তিনি জানাবেন কি সমস্যা হয়েছে এবং এর সমাধান কি। কিন্তু এই 3 দিনের অপেক্ষা যে আমার জন্য অনেক কঠিন হতে চলেছে তা আমাদের মোটেই জানা ছিল না। যাই হোক, সেদিন রাতে আমার শরীরটা ভালো না লাগায় আমি তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2টা কি 3টা নাগাদ আমার ঘুম ভেঙে যায় দেয়ালে পেরেক ঠোকার শব্দে। ঘুম ভাঙতেই দেখি বাবা আমার পাশে শুয়ে আছেন। হঠাৎ করেই সেই পেরেক ঠোকার শব্দও বন্ধ হয়ে যায়। আমি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েই আবার শুয়ে পড়ি। এমন সময় হঠাৎই আমার চোখ যায় রুমের দরজার দিকে। ডিম লাইটের আবছা আলোয় আমি দেখতে পাই 9-10 ফুট উচ্চতার মানুষ আকৃতির কিছু একটা আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর বুক থেকে তার পায়ের অংশ দেখা যাচ্ছে, কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না। মাথার অংশ বাসার ছাদ ভেদ করে ওপর দিকে চলে গিয়েছে। এসব দেখে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই মানুষ আকৃতির অবয়বটি আমার দিকে তার 2 হাত বাড়িয়ে দেয়। সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে যায় আর মনে হতে থাকে আমার বুকের ওপরে প্রচণ্ড ভারী একটা কিছু। আমি শত চেষ্টা করেও নিজের চোখ খুলে রাখতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল। আবার মনে হচ্ছিল আজ রাতটাই আমার শেষ রাত। সাথে সাথেই আমার জানা বিভিন্ন সূরা পাঠ করতে থাকি। হঠাৎ করেই আমার পুরো শরীর একদম হালকা হয়ে যায়। হঠাৎ চোখ খুলে দেখি আমার সামনে আর কেউ নেই। সাথে সাথে আমি আবার বাবাকে ডাকতে শুরু করি, কিন্তু বাবা ঘুম থেকে ওঠেনি না। মনে হচ্ছে তিনি কোনো ঘোরের মধ্যে আছেন। আমি আর কোনো উপায় না পেয়ে আবার শুয়ে পড়ি, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছিল না। এমন সময় হঠাৎ আমার খাট কাঁপতে শুরু করে। মনে হচ্ছে চারিদিকে ভূমিকম্প শুরু হয়েছে। সেই সাথে দেয়ালে পেরেক ঠোকার শব্দও শুরু হয়েছে। সেদিন রাতে একের পর এক এমন অস্বাভাবিক ঘটনা ঘটেই চলে। পরদিন সকালে আমি আমার বাবাকে গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা জানাই না। এমনিতেই তিনি অনেক চিন্তা করেন। এসব বললে তিনি আরও দুশ্চিন্তায় পড়ে যাবেন। ওই দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা আমার সাথে ঘটেনি, কিন্তু পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বাবার মুখ বেশ গম্ভীর হয়ে আছে। তিনি কি যেন চিন্তা করছেন। আমি কি হয়েছে জানতে চাইলেই বাবা বলতে শুরু করেন, কালকে রাতে অফিসে কাজের চাপে আমার বাসায় আসতে দেরি হয়ে যায়। রাতে আমাদের বাসার সামনে বাঁশবাগানের ভেতর দিয়ে আসার সময় দেখি আমাদের বাসার সামনে অনেক লম্বা একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি আমাকে দেখা মাত্রই একটা লাফ দিয়ে আমাদের বাসার সামনের আম গাছে চলে গেল। এসব দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। এরপর আমি খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2টা কি 3টা নাগাদ আমার ঘুম ভেঙে যায় দেয়ালে পেরেক ঠোকার শব্দে। ঘুম ভাঙতেই সেই পেরেক ঠোকার শব্দ বন্ধ হয়ে যায়। আমি 7-5 না ভেবে আবারও শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার মনে হতে থাকে আমার খাটটি কেমন যেন কাঁপছে। আমি বিষয়টি ভালোভাবে লক্ষ্য করার জন্য বিছানায় উঠে বসতেই দেখি আমার খাট কাঁপতে শুরু করেছে। আমি প্রথমত ভূমিকম্প শুরু হয়েছে মনে করি, কিন্তু পরে আমি লক্ষ্য করি রুমের অন্য কোনো আসবাবপত্র কাঁপছে না, শুধু আমার খাটটাই কাঁপছে। সেই সাথে বাসার পেছন থেকে দেয়ালে কে যেন বারবার পেরেক ঠুকছে। এসব দেখে আমি সাথে সাথে তোমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু তুমি কোনোভাবেই ঘুম থেকে ওঠো না। রাতে কিছুক্ষণ পরপরই এরকম নানা অস্বাভাবিক ঘটনা ঘটছে। বাবার মুখে সব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলি বাবাকে। এসব শুনে তিনি অনেক ভয় পেয়ে যান। ওই দিন সকালে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, তবে রাতের দিকে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত 12টার পর থেকে বাবা এবং আমার বাহু থেকে হাতের কবজি পর্যন্ত প্রচণ্ড ব্যথা শুরু হয়। সেই ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করলে আবার বুক থেকে কোমর পর্যন্ত প্রচণ্ড ব্যথা শুরু হয়। কোনো প্রকার ওষুধ খেয়েও সেই ব্যথা ভালো হয় না। ফজরের আজান হলেই সেই ব্যথা এক নিমেষে চলে যায়। ওই রাতে বাবা আর আমি কেউ ঘুমাতে পারিনি। পরদিন দুপুর 3টে নাগাদ আমার ফোনে একটি কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খালামণি বলেন, আমি হুজুরের কাছে গিয়েছিলাম। আজকে তিনি যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন তোমাদের বাসায় নাকি কিছু খারাপ জিনের আবির্ভাব হয়েছে, তবে তারা কতজন তা তিনি সঠিক জানেন না। সেই জিনেরা তোমাদের বাসার পরিবেশ বেশ
ঘোলাটে করে ফেলেছে, আর তোমাদের ওপর কালো জাদুরও বেশ কিছু বিষয় তিনি লক্ষ্য করেছেন। তবে সবচেয়ে বেশি সমস্যা তোমার মার হবে। হুজুর ইন্ডিয়া থেকে এই সমস্যার কোনো সমাধান করতে পারবেন না। সেই জিনগুলো অনেক শক্তিশালী। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের কোনো ভালো হুজুরের শরণাপন্ন হও। এই সমস্যা বেশি দিন চলমান থাকলে তোমার মায়ের অনেক বড় বিপদ হয়ে যাবে। এইসব বলে খালামণি কান্নায় ভেঙে পড়েন। আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না হুজুর এ কথা কেন বললেন। এই সব সমস্যা বেশি দিন চলমান থাকলে আমার মায়ের অনেক বড় বিপদ হবে। এতদিন সব অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছি আমি এবং আমার বাবা। এ কদিনে তো মার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি খালামণিকে সব বিষয় জিজ্ঞেস করলে তিনি বলেন, আমিও হুজুরকে একই কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি আমাকে এ বিষয়ে কোনো কিছু বিস্তারিত বলতে পারেননি। সেই জিনেরা তোমাদের বাসার পরিবেশ ঘোলাটে করে রেখেছে এবং এখান থেকে বিস্তারিত কোনো কিছু বলা যাচ্ছে না। যে বিষয়গুলো তিনি জানতে পেরেছেন সে বিষয়গুলো আমাকে জানিয়েছেন। এরপর এসব বিষয় আমার বাবাকে বলতে কল করি। বাবা কিছুক্ষণ পর আমাকে কল করেন। আমি একজন ভালো কবিরাজের সন্ধান পেয়েছি, তিনি আজ সন্ধ্যায় আমাদের বাসায় আসবেন। বাবার কথা মতো সন্ধ্যা 8টার দিকে বাবা একজন কবিরাজ নিয়ে বাসায় আসেন। কবিরাজ বাসার গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই তার মুখ মলিন হয়ে যায়। উঠোনে দাঁড়িয়েই তিনি বলেন, আমাকে আপনাদের বাসার পেছনের দিকে যেতে হবে, এখানে অনেক বড় ধরনের কিছু সমস্যা আছে। এই বলে তিনি আমাদের বাসার পেছনে চলে যান। প্রায় মিনিট 10 পর তিনি ফিরে আসেন। ফিরে আসতেই তিনি দেখতে শুরু করেন আমাদের পুরো বাসাটি। বাসা দেখতে দেখতে তিনি হঠাৎ থমকে দাঁড়ান। দাঁড়িয়ে আমাদের উঠোনের পাশাপাশি থাকা আম এবং কাঁঠাল গাছের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকেন। সেই কাঁঠাল গাছ এবং আম গাছের মাঝে বাঁধা ছিল সেই দোলনাটি, যে দোলনাটির কথা আমি শুরুতেই বলেছি। যাই হোক, এরপর কবিরাজ বলতে শুরু করেন, আপনাদের এই বাসায় অনেক বড় ধরনের সমস্যা আছে। এখানে মোট 7 জন জিনের বসবাস। তারা আপনার বাসার পরিবেশ ওলটপালট করে রেখেছে। কিছুই বোঝা যাচ্ছে না তারা কেন এখানে এসেছে, কেনই বা আপনাদের এত সমস্যা করছে। তবে এই 7 জন জিনের মধ্যে 4 জন এই এলাকার অনেক পুরাতন জিন, আর বাকি 3 জন বহিরাগত। তারা এই 4 জনের গোত্রের না। আর হ্যাঁ, আরেকটি কথা, তারা আপনাদের এই আম গাছ এবং কাঁঠাল গাছে থাকে। আমি আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবো। এই সমস্যাটি সমাধান করতে আমার একটা কালো ছাগল 7টি কাচের বোতল লাগবে। আমি কাল 12টার পর আপনাদের বাসায় আসব, আর আগেই সবকিছু জোগাড় করে রাখবেন। এই বলে কবিরাজ সেদিন আমাদের বাসা থেকে চলে যান। যাবার আগে তিনি আমাদের একটি পানি পড়া দেন এবং সেই পানি পড়া সারা ঘরে ছিটিয়ে দিতে বলেন, যাতে করে আমাদের ঘুমোতে কোনো সমস্যা না হয়। কবিরাজ আমাদের বাসা থেকে বের হওয়ার সময় ঘটে আরেকটি ঘটনা। উঠোনে থাকা বিভিন্ন গর্ত থেকে অসংখ্য তেলাপোকা বেরিয়ে এসে উঠোন ভরিয়ে ফেলে। সেদিন রাতে কবিরাজের পড়া পানি ঘরে ছিটিয়ে দেওয়ার পর আমাদের ঘুমোতে কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন পরদিন এই সব সমস্যার সমাধান হয়ে যাবে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন। এখনও মূল টুইস্টই বাকি। শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনা ধৈর্য ধরে। পরদিন সকালে ফজরের নামাজের পর বাবা ফোনে একটা কল পান। বাবা কলটি রিসিভ করা মাত্রই ওপাশ থেকে কবিরাজ বলতে শুরু করেন, আপনাদের সমস্যাটি যতটা সহজ আমি ভেবেছিলাম, সমস্যা এতটা সহজ না। সেই জিনগুলো প্রচণ্ড শক্তিশালী এবং চালাক। আপনাদের এই সমস্যাটি সমাধান করতে হলে আমাকে আমার ওস্তাদজির কাছে সিলেটে যেতে হবে। ওস্তাদের কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে। এতে আমার 7-8 দিন সময় লেগে যাবে, কিন্তু আপনাদের কাছে এত সময় নেই। আপনাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অন্য কোনো ভালো হুজুর বা কবিরাজের শরণাপন্ন হন। আর হ্যাঁ, সবচেয়ে বেশি সমস্যা হবে আপনার স্ত্রীর। সেই জিনদের সবচেয়ে বেশি দৃষ্টি আপনার স্ত্রীর ওপরে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। এসব বিষয় শুনে বাবা আর আমি অনেক চিন্তায় পড়ে যাই। তবে মাকে এইসব বিষয় আমরা কিছুই জানাই না। এমনিতেও তিনি এসব বিষয় বিশ্বাস করেন না। এরপর যদি হঠাৎ করে এটা বলি যে তার উপরে অনেক বড় বিপদ আছে, এটা শুনে তিনি শুধু শুধু চিন্তায় পড়ে যাবেন। যাই হোক, এই বিষয় আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না। ইন্ডিয়ার সেই হুজুর এবং কবিরাজ ওনার দুজনেই একই কথা বললেন যে আমার মায়ের অনেক বড় বিপদ। এতদিনে মার সাথে এরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। আমার মনে বারবার একই প্রশ্ন উকি দিতে থাকে, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাই না। আমার মনের এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে পেতে বেশি দিন লাগবে না তা মোটেও আমার জানা ছিল না। সেদিন আমি এবং বাবা হন্যে হয়ে ভালো কোনো হুজুরের খোঁজ করতে থাকি, কিন্তু কোনোভাবেই কাউকে খুঁজে পাই না। পরদিন থেকে শুরু হয় আরেকটি নতুন সমস্যা। সকালে আমি রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ তড়িঘড়ি করে মা এসে ভয়ার্ত স্বরে বলেন, তোর বাবা কোথায়?
তোর বাবাকে 7 দিন যাবৎ পাওয়া যাচ্ছে না, আর তুই এখানে বসে টিভি দেখছিস? ওই দেখ, উঠোনের আম গাছের পাশে ওরা দাঁড়িয়ে আছে। ওরা তোর বাবাকে নিয়ে গেছে, ওরা তোকেও নিয়ে যেতে চায়। তোরা সবাই আমাকে এভাবে রেখে যাস না। এই বলে মা নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে যান। সাথে সাথে আমি মার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু আমি কোনোভাবেই তাকে স্বাভাবিক করতে পারছিলাম না। চোখ বন্ধ করে তিনি শুধু বারবার একটা কথাই বলছিলেন, ওই দেখ, ওইখানে উঠোনে আম গাছের পাশে ওরা দাঁড়িয়ে আছে, তোদের সবাইকে নিয়ে যাবে। মা প্রায় 6-7 মিনিট পর হঠাৎ উঠে বসেন আর আমাকে জিজ্ঞেস করেন, কটা বাজে? আমি 10টা বাজে বললে তিনি বলতে শুরু করেন, এত বেলা হয়ে গেছে, তোরা কেউ আমাকে ঘুম থেকে জাগালি না কেন? আর তোর বাবা কই? অফিসে চলে গেছে? মার মুখে সব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এসব কি বলছেন তিনি? মা কি পাগল হয়ে গেছেন? মা, সকালে তুমি বললে বাবাকে নাস্তা বানিয়ে দিবে, নাস্তা খেয়ে বাবা অফিসে চলে গেলেন। তুমি এসব কি বলছো? আর এখন তুমি ঘুম থেকে উঠলে না? তুমি অনেক আগে ঘুম থেকে উঠেছো, এখন জ্ঞান হারিয়েছিলে। আর এসব কি বলছো? উঠোনে আম গাছের পাশে কে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিয়ে যাবে। আমি এসব কথা বলায় মা আমার উপরে রেগে যান, আমাকে ধমক দিয়ে বলেন, দেখ, সকাল সকাল এরকম মজা আমার ভালো লাগে না। আর এমনিতেই আমার মাথা অনেক ব্যথা করছে, তাই মাথা গরম করবি না এখন আর। এই বলে মা উঠে রান্না করতে চলে যান। মার এরকম আচরণ দেখে আমি বেশ অবাক হয়ে যাই। আমি বুঝতে পেরেছিলাম অনেক বড় কোনো সমস্যা হতে চলেছে। সেদিন সন্ধ্যায় মা রান্নাঘরে চা বানিয়েছিলেন। আমি মার রুমে বসে বসেই বই পড়ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে মা চিৎকার দিয়ে ওঠেন। আমি সাথে সাথে রান্নাঘরে ছুটে যাই আর গিয়ে দেখি মেঝেতে পড়ে আছেন, কেমন ছটফট করছেন। আমি মাকে মেঝে থেকে উঠানোর চেষ্টা করি। উঠানোর সময় হঠাৎ মা শক্ত করে আমার হাত চেপে ধরেন। আমার হাত চেপে ধরে কুৎসিত এক হাসি দিয়ে কর্কশ গলায় বলতে শুরু করেন, ওই দেখ, ওইখানে ওরা এসেছে, তোদের সবাইকে নিয়ে যাবে। তোরা যাকেই নিয়ে আসিস না কেন, কেউ ঠেকিয়ে রাখতে পারবি না। এই বলে মা অজ্ঞান হয়ে যান। প্রায় 10 মিনিট পরে মার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে আমি এক অদ্ভুত বিষয় মার মধ্যে লক্ষ্য করি। তিনি সকাল থেকে এখন পর্যন্ত কোনো বিষয় খেয়াল করেননি, তিনি কিছুই মনে করতে পারছেন না। যাই হোক, সেই রাতে বাবা বাসায় ফিরে আসলে বাবাকে সব ঘটনা আমি জানাই এবং জিজ্ঞেস করি ভালো কোনো হুজুর পাওয়া গেছে কিনা। বাবা হতাশ গলায় মাথা নাড়িয়ে না বলেন। সেদিন রাতেই ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। বাবা আমার মুখে মার এমন অবস্থার কথা শুনে সে রাতে আর আমার রুমে ঘুমোয়নি। বাবা আমার ছোট ভাই এবং মাকে নিয়ে পাশের রুমে ঘুমাতে চলে যান। আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি। আমি এবং আমার ছোট ভাই আমাদের বাসার সামনে থাকা বাঁশঝাড়ের ভেতর দিয়ে কোথায় যেন যাচ্ছি। গভীর রাত, চারদিকে ঘন অন্ধকার, চাঁদের আবছা আবছা আলো বাঁশঝাড়ের ভেতরে প্রবেশ করেছে। চারিদিক হালকা হালকা আলোকিত দেখাচ্ছে। হঠাৎ কোথা থেকে যেন ভয়ানক আকৃতির 4টি কুকুর আমাদের ঘিরে ধরে অন্ধকারে তাদের চোখগুলো জলজল করছিল দেখে আমার মনে হচ্ছিল তারা অনেক দিন যাবৎ কিছু খায় না। অনেক দিন পর তারা আমাদের খাবার খুঁজে পেয়েছে। হঠাৎ করে এদের মধ্যে থেকে একটি কুকুর আমার ছোট ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, ওর বাম হাতে কামড় বসিয়ে দেয় এবং ওকে টানতে টানতে সবগুলো কুকুরের মাঝে নিয়ে যায়। এরপর একে একে সেই কুকুরগুলো আমার ছোট ভাইয়ের সারা শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। এই দৃশ্য দেখে সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি ঘড়িতে 3টা বাজে। তাহলে এতক্ষণ আমি এসব স্বপ্ন দেখছিলাম? কেন এমন হচ্ছে আমার সাথে? হঠাৎ এমন কি সমস্যা হলো? মনের মাঝে এমন নানা ধরনের প্রশ্নের উদয় হতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই আমি খুঁজে পাই না। এমন সময় হঠাৎ পাশের রুমে থেকে আমার ছোট ভাইয়ের চিৎকার আমার কানে ভেসে আসে। সাথে সাথে আমি পাশের রুমে ছুটে যাই। গিয়ে দেখি আমার ছোট ভাই বিছানায় বসে জোরে জোরে কান্না করছে। আমার মা তখনও পাশে ঘুমাচ্ছে। বাবার আমি কি হয়েছে জিজ্ঞেস করতেই বলতে শুরু করে, স্বপ্নে আমি দেখি চারিদিকে অনেক অন্ধকার। আমি এবং ভাইয়া আমাদের বাসার সামনে বাঁশঝাড়ের ভেতর দিয়ে কোথায় যেন যাচ্ছি। ভাইয়াকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু ভাইয়া কোনো কথাই বলছিল না। হঠাৎ কোথা থেকে যেন ভয়ঙ্কর আকৃতির 4টি কুকুর আমাদের ঘিরে ধরে। এসব দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি চিৎকার করতে থাকি। হঠাৎ করে ভাইয়া আমাকে সেই কুকুরগুলোর মাঝে ধাক্কা দিয়ে ফেলে যায়।
সেই কুকুরগুলো আমাকে ছিঁড়ে খেতে শুরু করে। হঠাৎ করেই আমি আবার আমার বাম হাতে তীব্র ব্যথা অনুভব করি, সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ডিম লাইটের আবছা আলোয় আমি দেখি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এবং আমার বাম হাত কামড়ে ধরে রেখেছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে উঠি। বাবা আর আমি যখন বাম হাতের দিকে তাকাই, আমরা যেটা দেখতে পাই সেটা দেখে আমরা চমকে যাই। দেখি সত্যিই বাম হাতে বড় একটা কামড়ের দাগ। এসব দেখে বাবা মাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই সাড়া দেন না। হঠাৎ করে মা চোখ বন্ধ অবস্থায় কর্কশ গলায় বলেন, কেবল তো স্বপ্ন দেখিয়েছি, সময় থাকতে চলে যা, না হলে এই স্বপ্নই সত্যি হয়ে যাবে। এখন যা, চলে যা। এই বলে মা একদম চুপ হয়ে যান। সকালে মা ঘুম থেকে উঠলে কালকে রাত্রে ঘটে যাওয়া বিষয়ে মাকে বললে মা রেগে যান আর বলেন, তোমরা সবাই পাগল হয়ে গিয়েছো, আর সে সাথে আমাকেও পাগল বানাচ্ছ। সেদিন বাবা অফিসে কাজের চাপ থাকায় অফিসে চলে যান। আর আমি ভেবেছিলাম মাকে এভাবে একা রেখে কলেজে যাব না, কিন্তু মা আমাকে জোর করে কলেজে যেতে বলেন। আমি কলেজে আসি এবং আমার ছোটটাও স্কুলে চলে যায়। পুরো বাসায় মা একা হয়ে যান। আমি কলেজ শেষ করে বাসায় ফিরেছি, এমন সময় হঠাৎ মা কল করেন। কলটি রিসিভ করা মাত্রই মা ওপাশ থেকে বলতে শুরু করেন, বাবা, তুমি কোথায় আছো? যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসো, আমার না প্রচন্ড ভয় করছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মা বলেন, ফোনে এত কিছু বলা সম্ভব না, তুমি বাসায় আসো, এরপরে বলছি। আমি প্রায় 5টা নাগাদ বাসায় পৌঁছে যাই। পৌঁছে দেখি মা ভয়ের তো চেহারা নিয়ে বিছানায় বসে আছেন। আমি কি হয়েছে জিজ্ঞেস করতে তিনি বলতে শুরু করেন, বাবা, তোমরা এতদিন যা যা বলেছ আমি কিছু বিশ্বাস করিনি, কিন্তু আজকে যা ঘটেছে আমার সাথে, সেটার পর আমি আর কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারছি না। প্রচণ্ড ভয় করছে আমার। কিছুদিন যাবৎ আমার সাথে একটা বিষয় ঘটেছে। আমি যখন দোলনায় গিয়ে বসতাম তখনই মিনি এসে আমাকে খামচে দিত বারবার। ও সবসময় আমাকে ওখান থেকে সরিয়ে দিত। এরপর আমি যখন দোলনায় বসে বসে কারোর সাথে ফোনে কথা বলতাম, হঠাৎ করে প্রায় সময় আমি শুনতে পেতাম কেউ একজন বলছে, যা এখান থেকে যা। এবং বেশ কিছুদিন যাবৎ হঠাৎ হঠাৎ আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, কিন্তু আমি এই বিষয়গুলো কোনোভাবেই গুরুত্ব দেইনি। আজকে যখন তুমি কলেজের জন্য বেরিয়ে গেলে তার কিছুক্ষণ পর বাসায় একজন বয়স্ক লোক আসেন। তিনি এসে আমার কাছে খাবার খেতে চান। আমি তাকে উঠোনে বসতে দিয়ে বাসার ভেতরে খাবার আনতে চলে যাই। খাবার নিয়ে এসে দেখি তিনি হন্তদন্ত হয়ে বাসার দিকে বেরিয়ে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি বললেন, এইখানে শয়তানের বসবাস, এখান থেকে চলে যাও তোমরা। এই কথা বলতে বলতে তিনি চলে যান। সেই লোকের এসব কথা শুনে আমি মনে মনে ভাবি, সে হয়তো পাগল কেউ হবে। এরপর আমি দুপুরে খাবার খেয়ে শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে সাথে আমি কিছু শুনতে পাই, বেশ কিছু কণ্ঠস্বর আত্মহত্যা করতে বলে আমাকে, আর আত্মহত্যা করতে না চাইলে এখান থেকে চলে যেতে বলে, এবং তারপরে আবারও বলে আত্মহত্যা করে মরে যেতে। পরক্ষণে আমি খেয়াল করি এসব শব্দ আমার নাকের ভেতর থেকে আসছে। আমি এসব কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। এরপর আর কিছু মনে নেই। এরপর যখন আমার জ্ঞান ফেরে আমি সাথে সাথে তোমাকে কল দেই। মার মুখে সব কথা শুনে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। তাহলে হুজুর এবং কবিরাজ ঠিকই বলেছেন, সবচেয়ে বেশি সমস্যা আমার মার সাথেই হচ্ছে। ওই রাতে আরেকটি অদ্ভুত বিষয়, মিনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি সন্ধ্যায় মিনিকে শেষবারের মতো দেখেছিলাম বাসার উঠোনে। এরপর আর কোথাও ওকে দেখতে পাইনি। ওই রাতে আমাদের বাসার বাঁশবাগানে অনেক জায়গায় আমরা মিনিকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওই রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি আমাদের সাথে। পরদিন সকালে 6টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি আমার রুম থেকে বের হয়ে যাই। রুমের বাইরে উঠোনের দিকে তাকাতেই আমি দেখি দোলনার মধ্যে লাল রঙের একটা তরল কি যেন পড়ে আছে। বিষয়টি ভালোভাবে লক্ষ্য করতে আমি যখন দোলনার কাছে যাই, দেখতে পাই দোলনায় লাল রঙের তরল সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে রক্ত। রক্ত দোলনায় কোথা থেকে পড়লো সেটা দেখার জন্য আমি গাছের ওপরে তাকাই। আমি যা দেখতে পাই সেই দৃশ্য আমি আমার জীবনে কোনোদিনও দেখতে চাই না। আমি দেখি মিনি মরে পড়ে আছে গাছে একটা ছোট্ট ডালে। আমি মিনিকে দেখা মাত্র ওই ডাল ভেঙে মিনি নিচে পড়ে যায়। কেউ যেন ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মিনির সারা শরীরে বড় বড় ক্ষত, ওর মাথা কেউ ভেঙে পিষ্টে দিয়েছে। ওর ডান চোখ কোটরের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এসব দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার চিৎকার শুনে বাবা এবং আমার ছোট ভাই নিজের রুম থেকে বেরিয়ে এসছে। এসব দেখে তারাও কান্নায় ভেঙে পড়ে। মিনি আমাদের সবার পছন্দের প্রাণী ছিল। তার চোখ দুটো খোলা, চোখের মণির রং কালো থেকে ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। কে বলতো তোদের পোষা বিড়ালকে মেরেছি, এরপর তোরা মরবি। এই বলে মা হঠাৎ করেই
অজ্ঞান হয়ে যান। 3-4 দিনের ঘটনা ঘটে যায়, মার আর জ্ঞান ফেরে না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এই অবস্থায় কোনো ডাক্তারের কাছে গেলেও কোনো কাজ হচ্ছে না। এসব ভালো কোনো হুজুরকে দেখানোর প্রয়োজন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে আছে শুরুতে আমি একজন হুজুরের কথা বলেছিলাম? প্রিয় লিসেনার্স, এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন উঁকে দিতে পারে, আমি সেই হুজুরের সাথে যোগাযোগ কেন করছি না? এই প্রশ্নের উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন। মার এরকম অবস্থা দেখে আমরা আর কোনো উপায় না পেয়ে বাসার পাশের মসজিদের ইমাম সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসি। তিনি আমাদের বাসায় এসে মার রুমে প্রবেশ করে বলতে শুরু করেন, আমাকে ক্ষমা করবেন, এই সমস্যা আমার সমাধান করার ক্ষমতা নেই, আপনারা অন্য কোনো হুজুরকে নিয়ে আসেন। এই বলে ইমাম সাহেব দৌড়ে আমাদের বাসা থেকে বেরিয়ে যান। হঠাৎ আমার ফোনে এমন অবস্থায় একটা কল আসে। কলটি ছিল সেই চায়ের দোকান আঙ্কেলের। তিনি আমার খোঁজ খবর নেওয়ার জন্য কল করেছিলেন। বলে রাখা ভালো, সেই আঙ্কেলের দোকান আমাদের বাসা থেকে একটু দূরে ছিল এবং এইসব ঘটনার জন্য আমি বাসার থেকেও খুব কম বের হতাম, যার ফলে আঙ্কেলের দোকানেও আমার যাওয়া হতো না। যাই হোক, আঙ্কেলের সাথে কথা বলার এক পর্যায়ে আমি আমাদের সাথে এতদিন ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলি। আঙ্কেল আমাকে বলেন, আমি না তোমাকে আমাদের হুজুরের নাম্বার দিয়েছিলাম, তার সাথে যোগাযোগ করে দেখো তিনি কোনো সমাধান দিতে পারেন কিনা। তখন আমার মনে হয় সেই হুজুরের কথা। এসব ঘটনার মাঝে আমি সেই হুজুরের কথা ভুলেই গিয়েছিলাম। আসলে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে যেটুকু কষ্ট বা ভোগান্তি লিখে রেখেছেন, মানুষ ঠিক সেটুকুই কষ্ট বা ভোগান্তি ভোগ করবে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, আমি আঙ্কেলের সাথে কথা বলে আর 1 সেকেন্ড দেরি না করে সেই হুজুরকে কল করে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে হুজুরকে বলি। হুজুর আমার সব কথা শুনে আমাকে জোহরের নামাজের সময় মসজিদে যেতে বলেন। জোহরের নামাজের সময় আমি মসজিদে চলে যাই। গিয়ে হুজুরকে আবার সব ঘটনা বিস্তারিত বলি। সব ঘটনা শুনে হুজুর বলেন, দেখো বাবা, আল্লাহ তাআলা চাইলে তোমাদের সমস্যা আমি সমাধান করতে পারবো। আল্লাহ তাআলা যদি না চান তাহলে আমি কিছুই করতে পারবো না। আমি মাগরিবের নামাজের পর তোমাদের বাসায় যাব। আমার দেখতে হবে সমস্যাটি কোন পর্যায়ে আছে। যদি সমস্যাটি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যদি চান আমি প্রাথমিক চিকিৎসা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সমস্যাটি বড় পর্যায়ে চলে যায় তাহলে বড় চিকিৎসা করতে হবে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। এরপর আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। বাসায় গিয়ে যখন আমি রুমে প্রবেশ করি, দেখি মা বিছানায় বসে আছে। আমাকে দেখা মাত্রই তিনি কর্কশ গলায় বলতে শুরু করেন, আমি জানতাম তুই ওর কাছে যাবি, কিন্তু এইবারও ও কিছু করতে পারবে না, কিছু না। এই বলে মা হাসতে শুরু করেন। সাথে সাথেই তিনি আবারও জ্ঞান হারান। এরপর বিকেল 4টা নাগাদ মার জ্ঞান ফিরে আসে, কিন্তু বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। তার মাথায় ও বুকে প্রচণ্ড ব্যথা ছিল এবং তিনি আমাদের কাউকেই চিনতে পারছিলেন না। এসব দেখে আমি নিরুপায় হয়ে শুধু মাগরিবের আজানের অপেক্ষা করতে থাকি, কিন্তু সেই অপেক্ষা যেন শেষ হয় না। অবশেষে সেই অপেক্ষার শেষ হয়। মাগরিবের নামাজের পর হুজুর তার কথা মতো আমাদের বাসায় আসেন। বাসায় এসেই তিনি মার রুমে প্রবেশ করেন। হুজুরকে দেখা মাত্রই বিছানায় লাফ দিয়ে মা উঠে বসেন। বলতে শুরু করেন, তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি। অনেক দিন পর তোর সাথে আমার দেখা, কিন্তু এইবার তুই কিছু করতে পারবি না। এই বলে মা একরাশ তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। মার এসব কথা শুনে হুজুর আমাকে 1 গ্লাস পানি আনতে বলেন। আমি পানি এনে দিলে হুজুর পানির গ্লাস হাতে নিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত পড়তে শুরু করেন এবং সেই গ্লাসের পানিতে ফুঁ দিতে থাকেন। এরপর হুজুর সেই গ্লাসের পানি হাতে ঢেলে মার মুখে ছিটিয়ে দেন। সাথে সাথে মা চমকে ওঠেন এবং ছটফট করতে শুরু করেন। এরপর হুজুর জিজ্ঞেস করেন, তোদের নাম কি? কেন তোরা এসেছিস এখানে? কি চাই তোদের? আর তোরা কতজন? কিন্তু মার ভেতর থাকা সেই শয়তান হুজুরের কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলতে থাকে, আমাদের কোনো নাম নেই, তুই আমাদের এখনো চিনতে পারিসনি, তোর বয়স হয়েছে, তোর অনেক কিছুই মনে নেই, তুই পারবি না, চলে যা এখান থেকে। হুজুর এসব কথা শুনে মার মুখে আবার পানি ছিটিয়ে দেন। এইবার পানি ছিটানোর সাথে সাথে মা বিছানায় অজ্ঞান হয়ে যান। প্রায় মিনিট 5 পর মার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে আসলে তিনি একটু স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এরপর হুজুর মাকে সেই গ্লাসে পড়া পানির মধ্যে কিছু একটা অংশ খাইয়ে দেন এবং বলতে শুরু করেন, ওরা চলে গিয়েছে, তবে ওরা আবার ফিরে আসবে। আপনারা রোগীকে কিছুক্ষণ পর পর এই পানি খাইয়ে দেবেন। আমি ভেবেছিলাম আপনাদের এই সমস্যা প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু এখন এসে দেখি সমস্যা অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে। রোগীকে 3 দিন রুকাইয়া করতে হবে। আর হ্যাঁ, আপনারা 2 জন, বাবা এবং আমার কথা বলছেন তিনি, কাল ফজরের আজানের পর মসজিদে আসবেন এবং আপনাদের সাথে করে একটি সাদা প্লেট এবং একটি ডাব নিয়ে আসবেন।
আপনারা ভুল করেও ফজরের আজানের আগে বাসা থেকে বের হবেন না। ফজরের আজান হলে মসজিদে আসার জন্য বাসা থেকে বের হবেন। আপনাদের সাথে কেন এই সমস্যাটি হচ্ছে আমি কাল আপনাদের জানাবো। এই বলে হুজুর আমাদের বাসার থেকে চলে যান। সেদিন রাতে মা কোনো অস্বাভাবিক আচরণ করেন না, তবে বাসার উঠোন থেকে বিভিন্ন অদ্ভুত শব্দ আসতে শুরু করে। সেই সাথে বাসার পেছন থেকে দেয়ালে পেরেক ঠোকারও শব্দ হয়। ফজরের আজানের পর সেই শব্দ বন্ধ হয়ে যায়। হুজুরের কথা মতো আমি এবং বাবা একটি ডাব ও একটি সাদা প্লেট নিয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করি। নামাজ শেষ করে হুজুর আমাদেরকে নিয়ে তার রুমে বসেন। এরপর হুজুর আমাদের সেই প্লেটের মধ্যে জাফরানের কালি দিয়ে কোরআনের বিভিন্ন আয়াত লিখতে শুরু করেন এবং ডাবটি ছিদ্র করে কোরআনের বিভিন্ন আয়াত পড়ে সেই ডাবের পানিতে ফু দেন। হুজুরের এসব কাজ শেষ করে হুজুর বলতে শুরু করেন, আপনার বাসায় মোট 7 জন জিনের বসবাস। এদের মধ্যে থেকে 4 জনকে আমি অনেক আগে থেকে চিনি। এর আগেও এদের সাথে আমার একবার দুবার দেখা হয়েছে। এরা একটা সময় মুসলিম জিন ছিল। কোরআন শরীফের 30 পারার মধ্যে এদের 15 পারা মুখস্থ। এদের এইসব খারাপ কর্মকাণ্ড এর ফলে বহু বছর আগে এদের সর্দার তাদের গোত্র থেকে বিতাড়িত করে। এরা তাদের গোত্র থেকে বিতাড়িত জিন। একজন মুসলমান যেমন তার খারাপ কর্মকাণ্ডের ফলে কাফেরে পরিণত হয়, ঠিক তেমনি এরা তাদের এই খারাপ কর্মকাণ্ডের ফলে শয়তানে পরিণত হয়েছে। এই বলে হুজুর এর আগে 2 বার সেই জিনদের কিভাবে মোকাবিলা করেছিলেন সেই ঘটনা বলতে শুরু করেন। সেই ঘটনা না হয় অন্য আরেকদিন লিখে পাঠাবো। আবার ফিরে আসা যাক হুজুরের কথায়। এই 4 জন জিন অনেক চালাক। এরা মানুষের শরীরে প্রবেশ করে না, শুধু মানুষকে তাদের দৃষ্টির মাধ্যমে পজেস্ট করে বা আসর করে। এরা মানুষের মস্তিষ্কে বারবার আঘাত করে, যার ফলে মানুষের মস্তিষ্ক তাদের অধীনে চলে যায়। এরা আপনাদের রোগীর মস্তিষ্কে বারবার আঘাত করছে, যার ফলে তার মস্তিষ্ক তাদের অধীনে চলে গেছে। এর ফলে সেই জিনরা ওনাকে যা যা বলছে উনি তাই করছেন। তবে যতক্ষণ না পর্যন্ত এদের কেউ বিরক্ত করবে, এরা মানুষের কোনো ক্ষতি করবে না। আপনাদের রোগীর কিছু ভুলের জন্য এরা আপনাদের এত সমস্যা করছে। আপনাদের উঠোনে যে দোলনাটি আছে, এই দোলনাটি সব সমস্যার মূল। সেই 4 জন জিন আপনাদের বাসার পেছনের বাঁশবাগানে অনেক দিন যাবত আছে। আপনাদের উঠোনে আম গাছ এবং কাঁঠাল গাছ রাতে তারা বিশ্রাম নেয় এবং এই গাছের ওপর দিয়ে যাতায়াত করে। অনেকদিন যাবত এরা ওখানে আছে, তবে এতদিন এরা আপনাদের কোনো ক্ষতি করে নাই। কিন্তু আপনারা যখন গাছ দুটিতে মাঝখানে দোলনা বেঁধেছেন তখন ওরা বিরক্ত হতে শুরু করেছে। কারণ আপনার স্ত্রী মানে ওর মা সন্ধ্যার পর ওই দোলনায় বসে থাকতো, যার ফলে জিনগুলো বিরক্ত হতো। এই কারণেই তারা আপনাদের এত সমস্যা করছে। আর আপনাদের পোষা বিড়ালটাকে ওরাই মেরেছে। আপনাদের বিড়ালের জন্য ওরা এতদিন আপনাদের কোনো বড় ক্ষতি করতে পারেনি। আপনাদের পোষা বিড়াল যদি না থাকতো তাহলে এতদিন ওরা আপনাদের অনেক বড় ক্ষতি করে ফেলতো। কারণ যে বাসায় বিড়াল পোষা হয় সে বাসায় জিনরা তাদের প্রভাব বিস্তার করতে পারে না। আপনাদের বাসায় মোট 7 জন জিন আছে। এদের মধ্যে কেবল 4 জন জিনদের কথা এখন আমি বললাম, কিন্তু এদের মধ্যে বাকি 3 জন জিন বহিরাগত। এই 3 জনকে ইন্ডিয়ান এক মহিলা কবিরাজ কালো জাদু করে পাঠিয়েছেন। তবে সেই কালো জাদু আপনাদের ওপর করার জন্য সেই জিনদের পাঠানো হয়নি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, কেন সেই 3 জন জিন আপনাদের ক্ষতি করবে? কারণ এখানেও আপনাদের কিছু ভুল হয়েছে। হুজুর আমার বাবাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিছুদিন আগে কোনো আপত্তিকর স্থানে পা দিয়েছিলেন, যেমন কোনো বৃত্ত বা পেন্টাগন। আপনি একটু ভালোভাবে চিন্তা করে দেখুন। হুজুরের এই প্রশ্নে বাবা বলতে শুরু করেন, হ্যাঁ, কিছুদিন আগে আমি রাতে আমাদের বাসার সামনের বাঁশবাগানের ভেতর দিয়ে বাসায় আসার সময় হঠাৎ আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমার ফোন বন্ধ হয়ে যায়, যার ফলে ফোনের ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাওয়ায় কি আর করব, অন্ধকারের মধ্যে দিয়ে 1 পা 2 পা করে এগোতে শুরু করি। হঠাৎ আমার পা পিছলে যায় এবং বিষয়টি আমি ভালো করে লক্ষ্য করার জন্য যখন নিচের দিকে তাকাই, চাঁদের আবছালোয় আমি দেখতে পাই সাদা পাউডারের মতো কিছু দিয়ে একটা বৃত্ত আঁকা, যার মধ্যে আমার পা পড়েছে। সেই বৃত্তের মধ্যে একটি পাখি মরে পড়ে আছে। সেই পাখির ওপর আমার পা পড়েছে। এটি দেখে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। পরদিন সকালে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু কিছু খুঁজে পাইনি। বাবার সব কথা শুনে হুজুর আবার বলতে শুরু করেন, হ্যাঁ, এখানে আপনার একটা ভুল হয়েছে। যে রাতে সেই বৃত্তটি আপনি দেখেছিলেন সেটা কোনো স্বাভাবিক বৃত্ত ছিল না, সেটি কালো জাদুর বৃত্ত ছিল। সেই বৃত্তের মধ্যে আপনার পা পড়ে যাবার কারণে যার ওপর সেই জিনটি মাধ্যমে কালো জাদু করা হয়েছিল সেই জাদুটি নষ্ট হয়ে যায়। এর জন্য সেই 3 জন জিন আপনার ওপর ক্ষিপ্ত হয়ে যায়। এখানে আরেকটি ভুল হয়েছে, সেই ভুলটি করেছো তুমি। হুজুর আমাকে উদ্দেশ্য করে বলেন, তুমি কিছুদিন আগে কোনো কালো বিড়ালকে বিরক্ত করেছিলে।
হুজুরের এই প্রশ্ন শুনে আমি আবার অবাক হয়ে যাই। এই বিষয়টি তো আমি কাউকে বলিনি। আমি প্রায় সময় রাতে খাবার খেয়ে ঠিক 10টার সময় বাসা থেকে বের হতাম একটু হাঁটাহাঁটি করার জন্য। এমনি একদিন আমি বাসা থেকে বের হই, আমাদের বাসার সামনের বাগানের ভেতর দিয়ে আসার সময় দেখি একটা কালো বিড়াল বসে আছে ঠিক রাস্তার মাঝামাঝি। আমি বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। বিড়ালটিকে পাশ কাটিয়ে চলে যাবার সময় কিছুক্ষণ পরে আমি বাসায় ফিরে এসে দেখি সেই বিড়ালটি নেই। আমি স্বাভাবিকভাবে বাসায় চলে আসি। পরের দিন ঠিক 10টার দিকে আমি আবার বাসা থেকে বের হই। আজও দেখি সেই বিড়ালটি বসে আছে রাস্তায়, কিন্তু সেই বিড়ালটি আমার পথ আগলে বসে আছে। আমি জানি না, আমার কেন যেন মনে হচ্ছিল এটি কোনো স্বাভাবিক বিড়াল না। এই জন্য আমি আমার ফোনটি বের করে বিড়ালটিকে 1 মিনিটের একটা ভিডিও করি। এরপর সেই বিড়ালটি পাশ কাটিয়ে সামনের দিকে চলে যায়। এইবারও ফিরে দেখি সেখানে বিড়ালটি নেই। আমি স্বাভাবিকভাবেই বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে আমি সেই বিড়ালটির ভিডিও দেখি। আমি অবাক হয়ে যাই, কারণ সেই বিড়ালটি প্রায় 1 মিনিটের ভিডিও আমি করেছিলাম, কিন্তু এখন দেখি সেই বিড়ালটির ভিডিও মাত্র কয়েক সেকেন্ড হয়েছে। এই বিষয়টি আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার স্পষ্ট মনে আছে সেই বিড়ালটি 1 মিনিটের ভিডিও আমি করেছিলাম। যাই হোক, পরের দিন 10টার দিকে বাসা থেকে বের হই। আজকেও দেখি বিড়ালটি সেখানে বসে আছে। আমি 1 পা 2 পা করে বিড়ালটির দিকে এগিয়ে আসতে থাকি। হঠাৎ সেই বিড়ালটি আমার দিকে ঘুরে তাকায় এবং এক অদ্ভুত গড়গড় শব্দ করে আমার দিকে তেড়ে আসতে শুরু করে। আমি অন্যান্য দিনের মতো সেই বিড়ালটির চোখ স্বাভাবিক বিড়ালদের মতোই দেখেছিলাম, কিন্তু আজকে সেই বিড়ালটির চোখ স্বাভাবিক ছিল না। চোখ দুটি ছিল সম্পূর্ণ লাল রঙের। এসব দেখে আমি সাথে সাথে দৌড়ে বাসায় চলে আসি। এই ঘটনার কিছুদিন পর থেকে আমাদের বাসায় এসব অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। হুজুর আমার এসব কথা শুনে বলতে শুরু করেন, তুমি কেন সেই বিড়ালটির ভিডিও করতে গিয়েছিলে? তুমি এই ভুল কেন করলে? এই বিড়ালটি কোনো স্বাভাবিক বিড়াল ছিল না, সেটি সেই 3 জন জিনদের মধ্যে একজন। হ্যাঁ, যাই হোক, আপনাদের এই সমস্যা আল্লাহ তাআলা চাইলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, আমি জাফরানের কালি দিয়ে এই প্লেটটিতে বিভিন্ন আয়াত লিখে দিলাম। এই প্লেটটিতে লেখা আয়াতগুলোর ওপর অল্প অল্প করে পানি ঢেলে দেবেন। দেখবেন লেখাগুলো পানির সাথে মিশে গিয়েছে। সেই পানি এবং যে ডাবটি পরে দিয়েছি সেই ডাবের পানি আপনাদের রোগীর বাসায় নিয়ে খালি পেটে খাইয়ে দেবেন। এতে করে সেই জিনগুলো ওনাকে আর আসর করতে পারবে না এবং আপনাদের রোগী ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। আর হ্যাঁ, রোগী যেন কোনোভাবেই বাসার উঠোনে না যায়। ওই জিনরা আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না। এর জন্য ওরা আপনাদের রোগীকে বিভিন্নভাবে বাসার বাইরে নিয়ে আসার জন্য মায়াজাল সৃষ্টি করবে। বাসার উঠোনে গেলে রোগীকে আর সুস্থ করা যাবে না। এই বলে হুজুর তার কথা শেষ করেন। এরপর আমি আর বাবা বাসায় চলে আসি। হুজুরের কথা মতো মাকে পানি খাইয়ে দেই। সারাদিন আর কোনো সমস্যা না হলেও আসরের নামাজের পর হঠাৎ একটি অদ্ভুত সমস্যা শুরু হয়। আমি এবং মা বিছানায় বসেছিলাম। হঠাৎ করে মা বলে ওঠেন, তোর মামা কবে আসলো? তোর মামা এসেছে, তোরা আমাকে জানালিও না। মা, তুমি সব কি বলছো? মামা এখানে কোত্থেকে আসবে? মামা বাংলাদেশে আসেনি, মামা তো ইন্ডিয়া। দেখ দেখ, তুই মিথ্যা বলবি না। ওই যে উঠোনের গাছের পাশে তোর মামা দাঁড়িয়ে আছে, ও আমাকে ডাকছে, কিন্তু ভিতরে আসছে না কেন? এই বলে মা বিছানা থেকে উঠে বাড়ি যেতে শুরু করে। মার এরকম আচরণ দেখে আমার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সেই শয়তানগুলো বাসায় প্রবেশ করতে না পারায় মায়াজাল তৈরি করেছে। এইভাবে বাইরে ডাকছে মাকে। আমি 1 সেকেন্ড দেরি না করে মামাকে ভিডিও কল দিয়ে মাকে দেখাই। বুঝতে পারেন মা কি ঘটেছে। এরপর হুজুরের কথা মতো মাগরিবের নামাজের পর তার সাথে করে একটা পলিথিনে কিছু একটা নিয়ে আমাদের বাসায় আসেন। বাসায় এসে তিনি মার সাথে প্রথমে বিভিন্ন কথা বলেন। এরপর আমাকে একটি কাগজ, একটি স্টিলের বাটি এবং একটি প্লাস্টিকের ডিব্বা আনতে বলেন। হুজুরের কথা মতো আমি এসব কিছু নিয়ে আসি। হুজুর সেই পলিথিন থেকে ½ কেজি কর্পূর, একটি ছোট ছুরি, একটি ড্রপার বোতল ও একটি কাগজের ছোট পুটলি বের করেন। এরপর সেই প্লাস্টিকের ডিব্বাতে সেই কর্পূর রাখেন। এরপর হুজুর একটি কাগজের ওপর একটি নকশা আঁকেন। এরপর হুজুর মাকে একটি চেয়ারে বসতে বলেন এবং হুজুরের কাছে থাকা সেই ছোট ছুরি দিয়ে মার কপালে কিছু একটা লিখতে শুরু করেন এবং বিভিন্ন সূরা পড়তে থাকেন। দেখে মনে হচ্ছিল হুজুর আরবিতে কিছু একটা লিখছেন। প্রথমে হুজুর মার কপালে কিছু একটা লেখেন, এরপর হাতের কনুই থেকে শুরু করে 2 হাতে পাতা পর্যন্ত কিছু একটা লেখেন। এরপরে হুজুর কাগজের নকশার একেবারে মাঝে একটি বৃত্তের মতন ছিল। সেই বৃত্তের মধ্যে সেই কাগজের পুটলি থেকে কালো বর্ণের কিছু একটা পাউডার বের করে রাখেন। সেই পাউডারের ওপর ড্রপারের বোতল দিয়ে তরল কিছু একটা দেন। এরপরে সেই নকশা করা কাগজটি মুড়িয়ে মার কপালে চাপ দিয়ে ধরেন এবং সাথে সাথে কাগজটিতে আগুন ধরে যায়। এরপর হুজুর স্টিলের বাটিতে কাগজটি রেখে দেন। আস্তে আস্তে সেই কাগজটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। হুজুর যখনই সেই স্টিলের বাটিটি নিয়ে মার
নাকে ধরেন মার নাক দিয়ে সেই ধোঁয়া প্রবেশ করে। সাথে সাথে মা ছটফট করতে শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন। হুজুর আমাকে এবং বাবাকে চোখের ইশারায় মার হাত পা শক্ত করে ধরে রাখতে বলেন, কিন্তু কোনোভাবেই মাকে ধরে রাখা যাচ্ছিল না। এরপর হুজুর সেই ধোঁয়া নাকে সামনে থেকে সরিয়ে দিয়ে কর্পূরের ডিব্বা মার নাকের সামনে ধরেন। এখন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। মা ছটফট করতে থাকেন এবং বমি করতে শুরু করেন এবং একটি কথা বলতেই থাকেন, তোরা কি ভেবেছিস ছেড়ে দেব? কিছুই করতে পারবি না, কিচ্ছু না। যত কষ্ট হোক সব এই শরীরের জায়গা আমাদের কিছুতেই নষ্ট করতে পারবি না, আমাদের বের করতে পারবি না। হুজুর এসব কথা শুনে গ্লাসের পানিতে বিভিন্ন সূরা পড়ে মার মুখে ছিটিয়ে দেন এবং ভেতরে থাকা শয়তানগুলো চিৎকার দিয়ে ওঠে। কিছুক্ষণ পর হঠাৎ মা নিস্তেজ হয়ে শরীর ছেড়ে দেন। এরপর হুজুর মাকে গ্লাসে থাকা পানি খাইয়ে দেন। এমন সময় আমি লক্ষ্য করি মার কপালে আরবিতে কিছু লেখা ভেসে উঠছে। সেই লেখাগুলো দিয়ে হালকা হালকা রক্ত বের হচ্ছিল, কিন্তু হুজুর মার শরীরের কোথাও কোনো কাটাছেঁড়া করেননি। এই রক্ত কোথা থেকে আসছে? হুজুর সেই পানি ছিটিয়ে দেওয়ার পর সেই লেখাগুলো ভেসে উঠতে শুরু করে। মার কপালে আগ কিছুই দেখা যায়নি। হুজুর যখন এটি দেখেন বলেন, এটা মস্তিষ্কের দূষিত রক্ত যা জিনদের জন্য হয়েছে। এরপর হুজুর আমাদের বাসা থেকে বিদায় নেন। হুজুর যাবার সময় আমাদের বলে যান, আমি এবং বাবা কাল ফজরের আজানের পর যেন মসজিদে আসি। আমাদের সাথে একটা সাদা প্লেট এবং একটা ডাব আনতে হবে। পরদিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। হুজুর দ্বিতীয় দিন আমাদের বাসায় এসে মার রুকাইয়া করে চলে যান এবং যাবার সময় বলে যান 3টি জিনিস আনতে: মুড়ির ভাজা বালু, সাদা সরিষা ও 7টি মসজিদের পানি। ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক রাতে, মাঝরাতে আমাদের পুরো বাসায় এক অদ্ভুত সুগন্ধিতে ভরে যায়। সেই সুগন্ধি আবার নিজে থেকেই বাতাসে মিলিয়ে যায়। পরদিন হুজুরের কথা মতো আমরা সেই 3টি জিনিস নিয়ে আসি এবং হুজুর আসেন আমাদের বাসায়। ঠিক একইভাবে মার রুকাইয়া করেন হুজুর। 3 দিন ধরে সেই 4জন জিন মার শরীরে হাজির করানো হয়। ওরা শুধু একটা কথাই বলে, আমাদের ছেড়ে দিয়ে আমরা চলে যাব, আর এখানে আসবো না, এখান থেকে চলে যাব। মার রুকাইয়া করা প্রায় 10 মিনিট পর মার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে মা একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এরপর আমি হুজুরকে কালকে রাতের সেই অদ্ভুত সুগন্ধিতে আমাদের সারা বাড়ি ভরে গিয়েছিল সেই ঘটনা বলি। আমাদের হুজুর বলতে শুরু করেন, কাল রাতে তোমাদের বাসায় এই 4জন জিনদের যিনি সর্দার তিনি এসেছিলেন। তিনি অত্যন্ত ভালো একজন জিন। তিনি কাল রাতে তোমাদের বাসার অবস্থা দেখতে এসেছিলেন। ওনার জন্যই আজকে তোমাদের এই সমস্যাটি সমাধান হয়েছে। আর বাকি যে 3জন জিন ছিল তাদেরকে আমি বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছি। আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে। তোমাকে যে 3টি জিনিস আনতে বলেছিলাম এনেছো সেগুলো? এরপর আমি হুজুরকে মুড়ি ভাজা বালু, সাদা সরিষা ও 7টি মসজিদের পানি এনে দেই। হুজুর মুড়ি ভাজা বালু এবং সাদা সরিষা একটি পাত্রে মিশিয়ে সূরা পড়ে সেইটিতে ফু দেন এবং সেই 7 মসজিদের পানি এবং হুজুর একটি গ্লাসে কিছু পানি পরে রেখেছিলেন সেই পানি একটি বোতলে মিশিয়ে দেন এবং আমাকে বলেন, আজকে থেকে শুরু করে আরও 7 দিন ঠিক 10টার সময় আমাদের বাসার প্রতিটা রুমের 4 কোণায় ও আমাদের বাসার উঠোনে প্রথমে বালু এবং সরিষা ছিটিয়ে দিতে বলেন। বালু ও সরিষা ছিটিয়ে দেওয়ার পরে সেই পানি পড়া ছিটিয়ে দিতে বলেন। হুজুর আরও বলেন, এগুলো ছিটিয়ে দেওয়ার পর আমরা কেউ যেন আমাদের বাসা থেকে বের না হই। বাসা থেকে বের হলে আমাদের অনেক বড় সমস্যা হতে পারে। এই বলে হুজুর আমাদের বাসা থেকে বিদায় নেন। এরপর হুজুরের কথা মতো আমরা 7 দিনে এইসব জিনিস করি। এরপর থেকে আর কারোর সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সেদিনের পর থেকে আমার মাও একদম সুস্থ হয়ে যান। এই ঘটনাটির প্রমাণস্বরূপ আমি রাব্বি ভাইয়াকে কিছু ছবি পাঠিয়েছি, যেমন সেই কালো বিড়ালটির একটা 1 সেকেন্ডের ভিডিও, জাফরান কালিতে লেখা সেই প্লেটটির ছবি, রুকাইয়া নকশার ছবি ইত্যাদি। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। আমি ভূত.com-এ লিখে পাঠানোর জন্য অনেকগুলো ঘটনা তৈরি করেছি। আমি একে একে সবগুলো ঘটনা লিখে পাঠাবো। রাসেল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটির সময় নিয়ে পড়ার জন্য। নাম লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর আশুলিয়া সাভার থেকে তিনি এই ঘটনাটি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ লাজিম ইয়াসার জিয়াদ আপনাকে, এবং আশা করি আপনার এই ঘটনাটি সবার ভালো লেগেছে।
এবং আমরা গত সপ্তাহের মতো আজকেও তার একটি ঘটনা পড়ে শোনালাম আপনাদেরকে। আশা করছি আপনারা এই ঘটনাটি উপভোগ করেছেন। যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে। আর যাই হোক, আমরা কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যেতে চাই। আশা করছি আমাদের এই ঘটনাগুলো আপনাদের আজকে ভালো লাগছে। যদি ভালো লাগে আমাদেরকে ইমেল করে জানাবেন, আমাদেরকে ফেসবুকে নক করবেন এবং জানাবেন যে কেমন লাগছে ঘটনা। আমরা ভূত.com নিয়ে সবসময় আপনাদের সাথেই আছি, সাথেই থাকবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এর পক্ষ থেকে। আশা করছি যে শেষের ঘটনাটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সব সময় আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে দারুণ দারুণ ঘটনা উপহার দিতে চাই। সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা আজকে 190তম এপিসোড করছি এবং আমরা যদি একটু দেখি, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন এবং অনেকেই আমাদেরকে বলছেন যে কেন আমরা কমেন্ট পড়ি না, এবং লাস্টের দিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়েই এই সমস্ত কথা হচ্ছিল। লাস্টে যে আমাদের যে পোস্টটা ছিল, এবং আমাদের পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে ভূত.com-এর যে মানে আমাদের সাথে যে আপনাদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ, সেই যোগাযোগটি কিন্তু অনেক অংশে কমে গিয়েছে। অনেকেই আমাদেরকে রেগুলার কমেন্ট করেন। সোহেল হুসাইন, নাহিদ জামান, এমডি রিফায়েত রাফি, মিলন আহমেদ, এমডি মাসুদ, সাগর হুসাইন, মোহাম্মদ বাপ্পি, এমডি মালিক, নওরিন মনি, আল বসির খান, মোহাম্মদ আব্দুর রাকিব, এমডি নয়ন ইসলাম, আকিল আহমেদ, এমডি রুমন খান, এমডি রাসেল, তৌহিদুল ইসলাম নয়ন, সাজিদুল হাসান সাজু, রিমন সরকার থেকে শুরু করে আরও অনেকেই আমাদের লিখছেন। এবং আমরা সত্যি কথা বলতে এবার হ্যালোইন নিয়ে চেষ্টা করছি দেশের বাইরে, এবং আমরা কয়েকটা জায়গা থেকে ঘটনা চাই। সত্যি কথা বলতে আমরা জানি যে আমাদের মিডল ইস্ট থেকে প্রচুর ঘটনা আসে। ইন্ডিয়া থেকেও সুকান্ত মাইতি আমাদের রেগুলার মিডল ইস্ট থেকে পাঠান, কিন্তু তিনি ইন্ডিয়ার অধিবাসী। ইন্ডিয়া থেকে আরও বেশ কিছু ঘটনা পাই আমরা, কিন্তু আমরা দেখা যায় যে আমাদের ইউরোপের ঘটনা যেগুলো, সেই ঘটনাগুলো অনেক কমে গেছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে পাওয়া ঘটনাগুলো, ইটালি, লন্ডন, এই সমস্ত জায়গা থেকে আমরা রেগুলার ঘটনা পেতাম আর কি। তো এই ঘটনাগুলো আমরা একটু পেতে চাই, এবং সেই সাথে আমাদের নর্থ আমেরিকা, বলতে গেলে ইউএসএ এবং কানাডা, সেখান থেকে আমরা ঘটনা পেতে চাই। এবং আরেকটি জায়গা থেকে আমরা প্রচুর ঘটনা পেতাম, অস্ট্রেলিয়া, সেরকম জায়গা থেকে আমরা ঘটনা পেতে চাই। কেন বলছি এই কথা, আমরা সেটা আপনাদেরকে পরে জানাবো। সামনে হ্যালোইন, এই জন্য এই সমস্ত প্রশ্নগুলো উঠছে, কথাগুলো উঠছে। চলুন আমরা চলে যাই আমাদের অডিও ক্লিপে। আশা করছি আমাদের এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে অডিও ক্লিপে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো আজকে আমি মূলত 2টা কিংবা 3টা ছোট ছোট ঘটনা শেয়ার করব, যে ঘটনাগুলো মূলত আমার সাথে ঘটে গেছে। আর এই ঘটনাগুলো তো কথা না বেড়ে চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। তো প্রথম ঘটনাটি যেটি হচ্ছে, সেটি হচ্ছে আমি মসজিদ থেকে জামাতে গেছিলাম। একটা গ্রামের এলাকায় জামাতে গেছিলাম। আমাদের এলাকাটা মোটামুটি পৌরসভা, তো মোটামুটি শহর এলাকায় বলা চলে। তো এইখান থেকে আমাদেরকে একটি গ্রামের মসজিদে জামাতে পাঠানো হয়। এই মসজিদটিতে আমি যাই। তো ঘটনাটি ঘটে মূলত রাত্রের বেলা। তো রাত্রের বেলা জামাতে যখন খাওয়া দাওয়া শেষ হয়, সবাই খাওয়া দাওয়া শেষ করে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই বাথরুমে যায়। তো আমিও সবার সাথে সাথে বাথরুমে যাই। আর হ্যাঁ, বাথরুমের বিবরণটা দিয়ে রাখি। যে মসজিদটা আছে, মসজিদটা মূলত রাস্তার সাথেই একটা পাকা রাস্তা বলা চলে। পাকা রাস্তার সাথে রাস্তার বামে মসজিদটা, আর মসজিদের একদম দেয়াল ঘেঁষে, রাস্তার বাম সাইডে একদম দেয়াল ঘষে হচ্ছে অজুখানা, আর অজুখানা থেকে মসজিদ। এই মসজিদের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাতে মূলত বাথরুমে যাওয়া লাগে। আর বাথরুমটা হচ্ছে গিয়ে মসজিদের সামনের দিকে একদম,
মসজিদের সামনের দিকে আপনার 500-600 মিটার সামনে যাওয়া লাগে। আর এই মসজিদ থেকে এই যে 500-600 মিটার দূরে বাথরুম, এই বাথরুমের মাঝখানে হচ্ছে কি অনেকটা জঙ্গল। তো অনেকটা জঙ্গল আছে, তো এই জঙ্গল পার করে আপনার বাথরুমে যাওয়া লাগে, আর জঙ্গল পার করে আবার বাথরুমে আসা লাগে। আর হ্যাঁ, জঙ্গল থেকে মসজিদে আসা যাওয়ার জন্য আরেকটা মোটামুটি একটা ছোট সরু রাস্তা আছে বলা যেতে পারে। ওই রাস্তা দিয়ে মূলত যাতায়াত করতাম আমরা তখন। তো আমি যখন বাথরুমে যাই তখন দেখা যায় যে সবাই চলে গেছে, ততক্ষণে কেউ ছিল না। আমি ওই টাইমে যাই, মানে আমি শোয়ার ব্যবস্থা করতেছিলাম, সবাই থেকে বাথরুম থেকে আসতেছে। তো আমার কেন জানি মনে হলো আমারও তো বাথরুম করে যাওয়া উচিত, কেননা রাত্রে তা না হলে সমস্যা হতে পারে। তো আমি বাথরুমে যাই, তখন কেউই ছিল না আমার সাথে। তো আমি বাথরুম করে যখন আসতেছি, ওই সরু রাস্তা দিয়ে আসতেছি, তখন হুট করে একজনকে দেখি। তার নাম হচ্ছে গিয়ে শিপন। নাম বলাতে কোনো সমস্যা নেই, কেননা আপাতত এটা কোনো সমস্যা হবে না। যাই হোক, তার নাম ছিল শিপন। তো শিপন দেখে কি বাথরুমে যাইতেছে, তো আমি তো দেখি যে বাথরুমে কেউ নাই, একা একা ও যাইতেছে। তাই আমি ভাবলাম যে দাঁড়াই, ওই বাথরুম থেকে আসুক। আর বলে রাখা ভালো, আমি ইয়া থেকে প্রায় বলা চলে 200-250 মিটার চলে আসছে বাথরুম থেকে। তো ওই যখন বাথরুমে যাবে, তো আমি ওর পিছন পিছন যাইতেছি যে ও বাথরুমে যাকে আমি একটু পিছনে দাঁড়াবো। তো ওই দেখি কি বাথরুমে না যায় জঙ্গলের ভিতরে ঢুকতেছে। এই জঙ্গল বলা চলে না, পুরোপুরি এই অনেক গাছগাছালি, বড়সড় জঙ্গল বলা চলে না আর কি, অনেক গাছগাছালি ভরা একটা জায়গা আর কি। তো ওইটার ভিতরেও চলে যেতেছে। ভিতরে কিন্তু অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। তা আমিও কি জানি হইলো, আমিও পিছন পিছন যাওয়া শুরু করছি যে ওইদিকে কই যাও শিপন, ওইদিকে কই যাও। আমিও প্রায় জঙ্গলের ভিতর ঢুকে গেছি। তখন পিছন থেকে মাহফুজ নামে একজন ডাক দিছে যে হাসান, তুমি ওইদিকে কই যাও। আমি এখানে আমার নামটা হাসান ছদ্মনাম ব্যবহার করতেছি। তো মাহফুজ পিছন থেকে বলে যে হাসান ওইদিকে কই যাও। তা আমি বলি যে শিপন ওইদিকে কই যায় বাথরুম করবার, ওই জঙ্গলের ভিতরে ঢুকে বললো কে লেগে জানে। ওই বলে কি আর শিপন, শিপন তো মসজিদের ভিতরে ঘুমাই গেছে অলরেডি। আমি তো পুরো অবাক, কি বলো, শিপন তো আমার সামনে দিয়ে মাত্র গেল। পরে বলে কোন শিপন, আহুক সামনে দেখলো মনে, এরকম বলে আমারে। তো আমি তো থতমত খেয়েছি যে কি হইল ঘটনা। তো এরপরে মূলত আমরা মসজিদে চলে যাই। আর পরে আমি একজন, পরের দিন সকালে আর কি, ওই দিন রাত্রে আর কাউরে জিজ্ঞেস করে নাই, সকালে আমি একজন হুজুরকে জিজ্ঞেস করি, উনি আমাদের সাথে জামাতে আসছিল। ওনারা বলি যে এমন আমি কেন দেখলাম। তো উনি বললো যে যখন তুমি ধীরে ধীরে আমলদার হইতে থাকো, আল্লাহর কাজে আসতে থাকো, তখন দেখা যায় কি শয়তান তখন তোমার ভিতরে আর থাকতে পারে না, বা তোমার ভিতর থেকে কুমন্ত্রণা দিতে পারে না। তখন সে বাহিরের বিভিন্ন জায়গায় তোমাকে মায়া দেখায়, বিভিন্ন ভয় দেখানোর চেষ্টা করে, কেননা ওইটাই শেষ শয়তান করতে পারে। এর থেকে বেশি আর কিছু তোমাকে তখন করতে পারে না, কেননা তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেছো বা এরকম কিছু বলে। তো এরপরে এরকম আর কিছু দেখি নাই। আর আমিও পরে যে একদম 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছি ওইরকম না, আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। বিশেষ করে ফজরের নামাজ আমার এখনো মিস যায়, খুব কমই পড়া হয়। তো এই জন্য হয়তো বা পরবর্তীতে আমি আরো বোবা স্বপ্ন বা অনেক কিছু দেখছি। এর মধ্যে একটি বোবা স্বপ্নের ঘটনা যদি আপনাকে বলি, এই সবে কদরের রাতটি ছিল, রাতটা ছিল সবে কদর রাত। তো আমাদের এখানে হয় কি, সবে কদর রাত হলে আমরা বন্ধুরা সবাই মিলে যার বাসায় গিয়ে ডাইকে নিয়ে আসি যে চলো আজকে রাত্রে মসজিদে থাকবো বা এরকম হয়। তো আমি এটা স্বপ্নে দেখতেছিলাম যে সবে কদর রাত, এটা বাস্তবে না, রাতে ঘুমায় স্বপ্নে দেখতেছিলাম ওটা সবে কদর রাত। তো আমাকে আমার বন্ধুরা ডাকতে আসছে। আমি তো খুবই তখন এক্সাইটেড যে নামাজে যাব, মসজিদে যাব, সবে কদর রাত। তো আরেকটা কথা বলে রাখি, স্বপ্নে যেটা দেখতেছে ওইটা আমার কাছে একদম বাস্তব মনে হইতেছিল। আর তখন যে সময়টা দেখানো হচ্ছে, ওই সময় আমি তখন 7-8-এ পড়ি, ওই রকম একটা বয়স দেখানো হচ্ছে স্বপ্নে আমাকে। তো ওরা আমাকে ডাকতে আসতে আমি ওদের সাথে যাচ্ছি। তো যাবার পর যাচ্ছি তো
একসাথে যখন যাচ্ছি, আমাদের বাসা থেকে মসজিদের যে দূরত্ব, এই দূরত্বের মাঝখানে একটা এরেস গাছ বলা চলে, এরেস গাছ পরে এরকম। আর আমাদের বাসা থেকে মসজিদের যে দূরত্ব, বাসা থেকে মসজিদে একটা রাস্তা আছে, এই রাস্তার দূরত্ব প্রায় 600 থেকে 700 মিটার বলা চলে। আর বাসা থেকে 200-300 মিটার পরে এই এরাইস গাছটা পড়ে। এরাইস গাছ বা আপনাদের ওইদিকে কি বলবো এটাকে, কড়ই গাছ বা এরকম বলতে পারে অনেকের এলাকাতে। তো এই কড়ই গাছের নিচে দেখি যে একটা মানুষ ঝুলে আসছে। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, দৌড়ে দৌড়ে যাইতেছি। সবার আগে আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। ওরা আমাকে ডাকার জন্য বাসার ভিতরে বসে আছে, আমি রেডি হয়ে আগে বাসা থেকে বের হয়ে গেছি এরকম। তো দেখি কি এরাইস গাছের উপর একটা লোক বসে আছে। তো আমি তো খুবই ভয় পেয়ে যাই যে আমি তো শয়তান দেখে ফেলাইছি। তখন এই আইডিয়া ছিল যে হ্যাঁ আমি শয়তান দেখতে পারি এরকম কিছু। তা আমি তো ভয়ে এক চিল্লানি দিয়ে সোজা বাসায় চলে আসি। আর হ্যাঁ, ওই লোকটা খুবই গম্ভীরভাবে ভয় দেখানোর মতো করে আমার দিকে তাকিয়েছিল। তো আমি তো ভয়ে দৌড়ে সোজা বাসায় চলে আসি। এরপরে বাসায় আসার পর দেখি যে আমার বন্ধুরা নাই, কেউই নাই। তো আমি বাসার পিছনের রুমে যাই। আমাদের বলে রাখে আমাদের বাসায় 3টা রুম। আর বাসার গেট দিয়ে ঢুকে আমি উঠান পার হয়ে আমি আমার বাসার প্রথম রুমে ঢুকি। প্রথম রুম থেকে ডাইরেক্ট দৌড়ায় যে পিছনের রুমে যাই। আমার বন্ধুরা পিছনের রুমে বসেছিল। পিছনের রুমে যাই দেখি যে কেউ নাই, ওখানে আব্বু দাঁড়ায় আছে। তো আব্বুরে যাই বলে যে আব্বু আমি তো এরাইস গেছে এরকম মানুষ দেখে আমি তো শয়তান দেখে ফেলাইছি। তা আব্বু সামনের রুমে দৌড়ে তাড়াতাড়ি করে সামনের রুমে যায়। সামনের রুম থেকে একটা লাঠি নিয়ে আসে। লাঠি নিয়ে এসে আমার বলে যে কোথায় শয়তান আসুক, আমি দেখে নিমুনি, এরকম কথা বলে। তা আমার বলে যে তোমার আজকে নামাজ যাইতে হবে না, তুমি ঘুমাই পড়ো। তা আমি কেমনে জানি পাঞ্জাবি খুইলা টুপি খুইলা সোজা আমি ঘুমাই গেলাম। তো শুয়ে গেছি, আব্বা আমার সাইডে দাঁড়ায় আছে। তো শুয়ে থাকতে আমার হুট করে মনে পড়লো ওই যদি শয়তান হয় তো হুট করে ও আমার ভিতর ঢুকে যায়, আমার কিছু করতে পারে, বুবাই ধরে এরকম শয়তানের আমি শুনছিলাম। তো এইটা চিন্তা করতে যতটা না সময় লাগছে, সাথে সাথে আমার বুকের মধ্যে ওই জিনিসটা চাপ দিয়ে ধরছে ততই তাড়াতাড়ি। তা আমি তারপর নাড়াচাড়া করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। তা আমি এরকম করতে তো হুট করে আমার জ্ঞান আসলো যে আমি তো ঘুমায় আছি। আমি কোনো রকমে চোখটা তাকাইতে পারলে হয়তো ঘুমটা আমার ভাঙা যাবে। তো ভাই রাসেল ভাই, আমি কি বলবো, আমি এত চেষ্টা করতেছি জাগার, আমি জানতেছি যে আমি স্বপ্নের ভিতরে আছে, আমার ঘুমাই আছে, আমি চাইলে ঘুম থেকে উঠে পড়তে পারবো। এরকম অনেক টাইম হয় যে হ্যাঁ আমি বুঝতেছি ঘুমাই আছি, তো আমি চাইলে ঘুম থেকে উঠে পড়তে পারবো। কিন্তু এরকমটা হইতেছে না রাসেল ভাই। আমি এত জাগার চেষ্টা করতেছি, মনে হইতেছে আমার চোখের ভিতর 2টা পাথর ঝুলাই দেওয়া হয়েছে, চোখের ভিতর সুই দিয়া 2টা পাথর ঝুলাই দেওয়া হয়েছে, আমি সেই পাথরের জন্য তাকাইতে পারতেছি না। তো অনেক কষ্টে তারপর আমি কালেমা পড়া শুরু করলাম, আল্লাহু আকবার বলা শুরু করলাম, যা নিজের ভিতর আসে এসব কিছু বলতে শুরু করলাম। তো এরকম বলতে শেষে যায় একটা সময় গিয়ে আমি তাকাইতে পারি, তারপর দেখি যে না আমি শুয়ে আছি। তো ঘুমটা ভেঙে যায় আর কি, স্বপ্নটা ভেঙে যায়। তো এরপরে দেখা যায় যে আমি হাত পা নাড়াইতে পারতেছিলাম না। তো এরপরেও আল্লাহ করতে আল্লাহর রহমতে হাত ধীরে ধীরে নাড়াইতে পারি আর উঠে পড়তে পারি। তো ওইটা দেখে যে সকাল 6টার মতো বাজে, আম্মু রান্না করতেছে। তো এরপর সবকিছু ছিল স্বাভাবিক। তো এই 2টা ঘটনাই ছিল আজকে রাসেল ভাই। এছাড়াও এই আপনার ভূতফেমে কিছু ঘটনা আছে যেগুলো জামালপুরের এরাইস গাছ কেন্দ্রিক। একটা বলেছিল জামালপুরের কালীবাড়ির একটা বটগাছ নিয়ে একটা ঘটনা ছিল। এরকম আমার কাছেও ওই বটগাছ নিয়ে কিছু ঘটনা আছে, সময় পেলে ওই ঘটনা নিয়ে আমি পাঠাবো। আমার বাসাটা হচ্ছে ময়মনসিংহের কোনো একটা উপজেলা। তো আমার গ্রামের বাড়ি বা খালার বাড়ি প্রায় সকলের বাড়ি ওই জামালপুরের ওই এলাকাতে। তো জামালপুরের যে কালীবাড়ি জায়গাটা বলা হচ্ছে, কালীবাড়ি থেকে একটু দূরে রানাগাছা নামের একটা এলাকা আছে, ওই এলাকায় হচ্ছে আমার খালার বাড়ি। তো ওই খালার বাড়ি থাকার সুবাদে ওই কালীবাড়ির বটগাছ নিয়ে অনেক ঘটনায় আমার জানা আছে। তো সময় সুযোগ পেলে ওই ঘটনাগুলো পাঠাবো। আর এই ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই
শেয়ার করবেন ভূত.com-এ। তো এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। চলছে 190তম এপিসোড, এবং এই যে এত দূর পর্যন্ত আমরা আসলাম তা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই। কারণ আপনারা ঘটনা পাঠিয়েছেন বলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি, এবং আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই যদি আপনারা এইভাবেই ঘটনা পাঠান আমাদেরকে। এবং আমাদের মডারেটররা রয়েছেন সবসময়। আপনারা আমাদের পেজ ভিজিট করুন, সেখানে যে কোনো প্রশ্নের কথা জানালে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। স্বাধীন কর্তৃপক্ষকেও আপনারা স্বাধীনের যে পেজ রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানতে পারেন, বিভিন্ন প্রশ্ন করতে পারেন, তারাও আপনাদের প্রশ্নের উত্তর দেবে। এবং ইনবক্সে তারা অনেক বেশি অ্যাক্টিভ, তারা আপনাদেরকে সবসময় পরামর্শ দেয়, বিভিন্ন ব্যাপারের সমাধানও দেয়। সুতরাং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে একটি ঘটনা পাঠিয়েছি, সেটা সবার সাথে শেয়ার করার জন্য, সেটা প্রচারযোগ্য হয়েছে বলেই সবার সাথে শেয়ার করেছেন। আমার সেই ঘটনাটি 148 নাম্বার এপিসোডে কয়েকটি অবিশ্বাস্য ঘটনা নামে স্থান পেয়েছে। তো স্পেশালি সেই এপিসোডটি অনেকটা স্পেশাল, কেননা সেখানে ঘন্টা ফিরে এসেছে এমন একটি ঘটনা আছে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার আম্মুর সাথে ঘটে গেছে ঘটনাটি। এই ঘটনাটি আমার আম্মুর সাথে আমার আম্মুর বিয়ের অনেকটা আগে থেকেই ঘটে গেছে। স্টিল নাও আমার আম্মু সেটা এখনো সাফার করছে। তো রাসেল ভাই, আমি মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন, ঢাকা নরসিংদী মাধবদী থেকে বলছি। ঘটনায় যাচ্ছি। আমার আম্মুর ছোট বোন এবং আমার দুটো মামা ছিল, একটা বড় মামা ছিল, উনি বর্তমানে পৃথিবীতে নেই, আর ছোট মামাটা এখনো আছে, আর নানা নানি, এই আর কি আমার আম্মুদের ফ্যামিলি। তো আমার আম্মু যেটা করছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমার আম্মু তখনকার সময় আর কি পড়াশোনার অত একটা গ্রাম অঞ্চলে প্রচলিত ছিল না যেহেতু। তো আমার আম্মু মোটামুটি কিছু মসজিদে দেখবেন সকালবেলা গ্রামে মক্তবে কিছু পড়াশোনা করা হয়, বিশেষ করে আরবিটা পড়ানো হয়। তো সেখানে আমার আম্মু যেতেন এবং মোটামুটি উনি আরবি পড়তে পারতেন। তো যেটা হয় আর কি, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো সেদিনটা অনেকটা ভোরবেলা ছিল, অনেকটা সকাল ছিল। তো রাস্তায় তেমন মানুষ টানুষ ছিল না আর কি। তো উনি নোটিস করলেন, যেহেতু অনেক ছোট ওই সময়টায়, তো উনি নোটিস করলেন যে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন আশেপাশে অনেক নিস্তব্ধতা আর কি বিরাজমান ছিল। তো এই নিস্তব্ধতা থাকা সত্ত্বে উনি ওনার যেই ফ্রেন্ড আছে গ্রামে, তো ওদেরকে ডাক দিয়ে আর কি একসাথে পড়তে যাবে এমন একটা ইয়া ছিল। তো উনি যায় ওনার ফ্রেন্ডের বাসায় এবং ওদেরকে আর কি ডাকে, মানে ডাকার পর ওরা মক্তবে যাবে এমন একটা কথা বলে যে ও নাকি অসুস্থ, তো আজকে যাবে না, পরে যাবে। ওর ফ্রেন্ডের আব্বা বা আম্মা ওরা জানায়। তো আমার আম্মা বলে ঠিক আছে আমি একাই যাই। তো
গ্রামের একবারে শেষ মাথায় ছিল আর কি আমাদের মামা বাড়ির যে মসজিদটা, সেখানে আর কি আরবি পড়তো, তো সেখানে যাচ্ছিল আমার আম্মু। এবং উনি যখন গ্রামের একটা জায়গা আছে, ওই সময় ওই গ্রামের আর কি রাস্তাটা পাকা ছিল না, কাঁচা একটা রাস্তা ছিল। তো ওই একটা জায়গা আছে যেটার নাম ভাঙ্গুন্তি বলা হয়। তো ওই ভাঙ্গুন্তি মানে স্টিল একটা মাটির কাঁচা রাস্তা গেছে, সেখানে শুধু মনে করেন রাসেল ভাই একটা বি আকৃতির শেপ আছে, যেখানে প্রথমে রাস্তা থেকে নিচে নামতে হয়, আবার অপর পাশে যে রাস্তাটা সেখানে গিয়ে উঠতে হয়, এরকম একটা। সেটাকে আর কি এই দিকটা দিয়ে মানে বর্ষাকালে সাঁকো ব্যবহার করা হয়, আর এখান দিয়ে পানি যাতায়াত করে এই পাশ থেকে ও পাশে রাস্তার। তো এই জন্য এই জায়গাটা রাখা হয়েছিল। ওই সময় মনে করেন রাসেল ভাই বর্ষার পানিতে অনেক সময় চাষবাস করা হতো। বর্ষার পানি যখন কমে যেত, তো সেই পানিটা দিয়ে চাষবাস করার জন্য আর কি গ্রামবাসী রাস্তাটা এরকম ভাবে রেখেছে। ওই সময় আর কি পাইপ বা কিছু দিয়ে যে এই রাস্তাটা এপাশ থেকে ওপাশ পানি আপ ডাউন করবে এমন কোনো কিছু ছিল না। তো যেটা হয় আর কি, এই জন্য এই জায়গাটা এভাবে কেটে রেখেছে রাস্তা। তো সে সময় শুকনো ছিল এবং শীতের সকাল ছিল। তো যেটা হয় আর কি, আমার আম্মু যেমন যেন দেখলো কেউ একজন, মানে উনি রাস্তার উপরে দাঁড়িয়েছে অনেকটা দূরে, তো কেউ একজন কালো মতো করে, মানে একটা কালো শেফ, খুব মানে পাগল মানুষদের চুল অনেক বড় টড়ো হয় না, বা অনেকটা অগোছালো থাকে, এরকম একজন শেফের মানুষ আর কি, মানে কুয়াশা ভেদ করে ওনার পাশ কাটিয়ে মানে ফ্রুট করে যেমন আর কি ওই ভাঙনটিতে নেমে গেল আর কি। তো আমার আম্মু যেটা নোটিস করলো যে একজন মানুষ গেল হয়তোবা। আমি মানে আমার আম্মু তো কুয়াশার দিন ছিল, সকালবেলা, অনেকটা ছোট মানুষ, তো ওই সময় ওই হিসাবে আর কি একটু বৃত ছিল। তো উনি যেটা করলেন, একটু সামনে এগিয়ে গিয়ে দেখলেন মানে কিছু নেই, মানে সেই ভাঙতিটা থেকে যদি উঠতো আর কি সেই জিনিসটা, তাহলে অবশ্যই আমার আম্মু সেটা নোটিস করতো বা দেখতো। মানে 10-15 হাতের ভিতরে ঘটনাটা ঘটে। আর 10-15 হাত ভিতরে মানে আমার আম্মু যেভাবে বলেছে যে কোনো প্রকার আচ্ছা কিছু নেই, মানে 10-15 হাত পর থেকে কুয়াশাটা অনেকটা ঘন, যেখানে আর কি কাউকে দেখা যায় না। তো এই ছিল ওই দিনের একটা ঘটে যাওয়া ঘটনা। তো তারপর যেটা হয় আর কি, আমার আম্মু, তো এটা আরো কিছু দিন পরের ঘটনা। এটা ওই ঘটনার প্রায় 5 থেকে 6 বছরের ভিতরে আরো অনেক ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি মনে করি শেয়ার করার মতো না। তো যেগুলো বড় বড় ইনসিডেন্ট, ওইগুলো আর কি আমি শেয়ার করছি রাসেল ভাই। তো তখন আমার আম্মুর বয়স কিংবা 10-12 এরকম একটা বয়স। আর প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা 7 বা 8 বছর বয়সের সময়। তো এরপরে যখন আমার আম্মু 10-12 বছর বয়স, তখন আমার আম্মু আমাদের মামা বাড়িতে যে উঠানটা আছিল, সেই উঠানটা আর কি ঝাড় দিচ্ছিল। তো উঠানটা ঝাড় দেওয়ার সময় আমার মামা বাড়িতে, আমি এর আগেও বলেছিলাম যে মেহেদি গাছ আর সুপারি গাছের একটা সাইডে আর কি, মানে আমাদের মামা বাড়ির পূব সাইডে মেহেদি এবং সুপারি গাছ আছে, মানে সুপারি গাছের বাগানের মতো আর কি। তো সেখানে যেটা হয়, আমার আম্মু ঝাড় দিয়ে ওই পূব দিকের সেই মেহেদি এবং সুপারি গাছের বাগানের দিকে আর কি সেই ঝাড়ের ময়লাগুলো ফেলে। তো সেখানে আমার আম্মু ঝাড়ের ময়লাগুলো ফেলছিল। আর একটা সময় আমার আম্মু যেটা দেখলো, মানে গাছ থেকে অনেক পরিমাণ সুপারি পড়ছে, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। তো হয়তো বা ভাবছে যে পাকা সুপারি হয়তো বা হঠাৎ করে পড়ছে, বা কোনো পাখি টাকি এসে গাছে বসছে, সেখান থেকে পড়ছে। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা আমার আম্মুর সাথে এমন ঘটে যে সেখানে রাসেল ভাই 20 থেকে 25টার মতো গাছ ছিল, সুপারি গাছ। সেই 20-25টা গাছ থেকে একদম এক সময়ের মধ্যে মানে রাসেল ভাই পুরো গাছ ফাঁকা করার মতো সুপারি মানে পড়ছে বৃষ্টির মতো করে। তো যেটা হয় আর কি, আমার আম্মু এই ঘটনার পর অনেকটা ভয় পেয়ে যায়, এবং উনি ঝাড় দেওয়ার যেই
ঝাড়ু ওখানে ফেলে রেখে উনি দৌড়ে ঘরে চলে আসে এবং আমার নানা নানিকে এই ব্যাপারে আশ্বস্ত করে এবং ওনারা আসার পর খেয়াল করে এবং দেখে সেখানে কোনো প্রকার সুপারি নেই, কিন্তু আমার আম্মু দেখছিল যে অনেক সুপারি নিচে পড়ছে এবং কিছু কিছু সুপারি আমার আম্মুর শরীরে এসে পড়তেছে, এরকম একটা অবস্থা। তো এইভাবে এই ঘটনাটা শেষ হয়ে যায়। তারপর যেটা হয় আর কি রাসেল ভাই, এই ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছিল একটা কারণে। ঘটনাগুলো ঘটার কারণটা হচ্ছে আমার নানু যে আছে উনি আসলে রাসেল ভাই ওনার মাথায় আর কি জট মতো হয়, দেখবেন অনেক সন্ন্যাসীদের এরকম হয়, মানে চুলে মোটা মোটা জট হয়ে যায়, মানে অনেকটা বলে বোঝানোর মতো না রাসেল ভাই। তো হয়তো বা আপনি জানবেন বা এরকমটা হয় অনেকের ক্ষেত্রে, মানে চুলে জট হয়। তো আমার নানা বা নানি ওনারা আর কি একটু ফকিরি পেশায় আর কি একটু আসক্ত ছিল। তো আমার নানি যেহেতু মেয়ে মানুষ, সেহেতু ওনার মাথায় জটটা অনেকটা সাংসারিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে অনেকটা অকওয়ার্ড দেখা যায়। তো এই জন্য আর কি আমার নানা এবং নানি চাইতো যে ওনাদের মাথায় যেন জট না হতো। আমার নানার চুল অনেক ছোট ছিল, তো ওনার মাথায় কোনো জট হতো না, কিন্তু আমার নানির মাথায় আর কি রাসেল ভাই জট হতো। তো একটা সময় আমার যখন 7-8 বছর বয়স, তখন আর কি আমার আমাকে নাকি বলে যে এই আমার নানির মাথার যে জটগুলো আছে ওইগুলো কেটে দিতে। তো যেটা হয় আর কি একটা সময় আমার আম্মা আমার নানির মাথার জট একটা মানে 4-5টা জট হয়েছিল, সেখান থেকে একটা জট কাটে এবং আরেকটা জট কাটবে এরকম একটা। তো আমার আম্মা এমন কিছু একটা দেখলো, মানে অনেক ভয়ঙ্কর কিছু, মানে উনি সজ্ঞানে, মানে রাসেল ভাই একজন মানুষ যদি আরেকজন মানুষের মাথার চুল কাটে তখন কিন্তু দাঁড়িয়ে থাকে। তো ওই মানে হাতে কেচি নিয়ে যখন আমার নানির জট কাটছে, তখন উনি মানে একটা কল্পনার জগতের মতো, একটা স্বপ্নের জগতের মতো কিছু একটা চোখের সামনে ভেসে ওঠে ওনার। উনি যেটা দেখে একটা বড় অনেক অবয়ব, ওইটা আর কি ওনাকে বলছে যে দেখ জট কাটিস না, জট কাটলে তোর জীবনে অনেক কিছু ঘটবে যেগুলো মানে তোর জীবনের অনেক কিছু বদলে দিবে, এরকম মানে খারাপ কিছু একটা মিন করে আর কি সেই জিনিসটা, সেই অবাকটা। এবং যেটা হয় আর কি আমার আম্মা এই ঘটনার পর অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর সবাই আমার আম্মাকে জ্ঞান ফেরায় এবং একটা সময় আমার আম্মা আর কি ওনার সাথে যে ঘটনাটা ঘটে এটা বলে। তো ওই সময় অনেক বুজুর্গ মানুষ ছিলেন, ওনারা বললেন যে দেখেন এইটা হয়তোবা জট জিনের কাজ, যে জিনটা আপনাকে জট দিয়েছে মাথাতে, সেই জট জিনে এই কাজটা করতে পারে। তো যাই হোক, আপনি এখন জটটা রাখেন আর এমন কোনো মানুষ দিয়ে জটটা মাথার জটটা কাটান যে মানুষটা আর কি নাকি এইসব সাফার করতে পারবে, একটু কবিরাজ টাইপের এরকম। তো ঘটনাটা হয়েছে যে আমার মামা বাড়ির দিকে একজন মহিলা ছিল, ওনার আম্মা আর কি কবিরাজি পেশায় খুব ভালো। তো ওনাকে দিয়ে আমার নানি পরবর্তী সময় জট কাটায় এবং উনি সপ্তাহখানেকের ভিতরে মানে 1 সপ্তাহের মধ্যেই মারা যায় রাসেল ভাই। তো এটা উনি অনেকটা বয়স্ক ছিল, হয়তোবা উনি বয়সের ক্ষেত্রে মারা যেতে পারে, কিন্তু পুরোটা গ্রামে যেটা হয় আর কি, এমন একটা ঘটনা ঘটার পর সবাই ছড়িয়ে পড়ে যে উমুকের মাথার জট কাটাতে আর কি উনি মারা গেছে, এমন একটা কিছু। তো এরপরে আর তেমন কিছু হয় না।
যেটা হয় আর কি, আমার আমার সাথে কিছু কিছু ঘটনা ঘটে এরকম। এর আগে যে দুটো ঘটনা আমি শেয়ার করলাম, এই ঘটনাটি আমার সাথে ঘটছে। তো আরো একদিন যেটা হয় আর কি, দুপুরবেলা আমার আম্মা পুকুর পাড়ে বসে বসে কাপড় কাচ্ছিল। তো গ্রামের পুকুরটা সাধারণত আপনারা রাসেল ভাই অনেক ক্ষেত্রে পাকা পুকুর ঘাট হয় এবং কাঁচা পুকুর ঘাট হয়। তো কাঁচা পুকুর ঘাট হিসাবে যেমনটা হয় আর কি, মানে পুকুর পাড়ে গাছের মানে বড় কোনো গাছের গুড়ি ফেলে সেখানে ঘাটের মতো বাঁধা হয়, আর সেখানে আর কি কাপড় টাপড় কাঁচা হয় এমনটা। তো আমাদের মামা বাড়ির সেই পাকা পুকুর পাড় ছিল না, কাঁচা পুকুর ঘাট ছিল। তো সেখানে আমার আম্মু কাপড় কাচ্ছিল। তো বেলা তখন একদম ভর দুপুর হবে এমনটা আমার আম্মু বলেছে। তো ভর দুপুর বেলা উনি বসে বসে কাপড় কাচ্ছিল। পাশে একটা বন্যা গাছ ছিল আর দুটো নিম গাছ ছিল, আর ওনার মাথার উপরে আর কি একটা অর্জুন গাছের ছায়া পড়ছিল, এমন কিছু। তো খুব ঝলমলে রোদেলা দিন ছিল। তো উনি খেয়াল করলো যে বন্যা গাছ থেকে কিছু একটা পড়ছে, এবং সেটা খুব বড়, মানে গাছের উপর থেকে কোনো একটা মানুষ যদি পানিতে ঝাঁপ দেয় যেমনটা হবে ঠিক এমন কিছু একটা। মানে আপনি রাসেল ভাই দেখবেন যে গ্রামের দিকে বন্যা যেই গাছগুলো, ওইগুলোতে কদবেলের মতো ফল হয় আর কি, যেটাকে বন্যা ফল বলা হয়। তো ওগুলো হয়তো বা পড়ার সাথে সাথে আবার পানির উপরে বেশি ওঠে, কিন্তু ওইটা এত ছোট কিছু ছিল না, ওইটা অনেক বড় কিছু, মানে মানুষের মতো আর কি বড় কিছু একটা পানিতে ঝাঁপ দেয় এবং পানির নিচ থেকে অনেক ভূত উঠতে থাকে। আমার আম্মু যেটা খেয়াল করলো সেটা অনেকটা দূর পর্যন্ত চলে গেল, মানে পুকুরের এপাশ থেকে ওপাশে গেল। ওপাশে আবার কিছু ধানি জমি ছিল রাসেল ভাই, ওই সময় মাত্র ধান পাকতে শুরু করছে। তো ওই পুকুরের সাথে যে ধানি জমি, আর ওই ধানি জমি আর পুকুরের মাঝামাঝি যেই গ্যাপটা আছে, ওই জায়গাতে কিছু বড় বড় আগাছার মতো হয়েছে আর কি ওই পাশটাতে, যেহেতু ওই পাশটাতে মানুষ ব্যবহার করে না তেমন একটা। তো ওই আগাছাগুলো যেন কোনো কিছু এলোমেলো করে রাসেল ভাই, এলোমেলো করে, মানে আমার আম্মু পুকুরটা এত বড় ছিল না, যে পুকুরটা মেবি 30 থেকে 35 হাতের মতো বড় একটা পুকুর ছিল। মানে আমার আম্মু যে পাশে আছে ওই পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 30 থেকে 35 হাত এরকম একটা ডিস্টেন্স হবে। তো যেটা হয় আর কি, আমার আম্মু দেখলো যে কোনো কিছু একটা এলোমেলো করে বাতাসের মতো, মানে প্রথমে পুকুরের থেকে যেই ধানি জমি পর্যন্ত আগাছাগুলো সেগুলো এলোমেলো করে চলে যাচ্ছে, এবং ধান ক্ষেতের যেই ধানগুলো আছে ওগুলোকে অনেকটা এলোমেলো করে একবারে ঝড়ের মতো করে আর কি অনেকটা দূরে চলে যাচ্ছে। এই জিনিসটা আমার আম্মু দেখে। তো এইটা আমার আম্মুর সাথে নাকি এর আগে একবার ঘটেছে, ওই রাস্তার ভাঙন্তির মধ্যে যখন উনি ওইটা শেপ দেখতে পারে যে জটওয়ালা, মানে এলোমেলো চুলওয়ালা কিছু একটা কালো শেপের মতো মানুষের আকৃতিতে বা একটু বড়, সেটা রাস্তার মধ্যে দেখেছে। তো এরপরে আর কি যেটা হয় রাসেল ভাই, এই ঘটনাটা পর সরি রাসেল ভাই, আমার আশেপাশে কিছু নয়েজের জন্য আমার অডিও ক্লিপটা একটু পোস্ট করতে হয়েছিল। তো তারপর এই ঘটনাগুলো ঘটার কারণে আর কি এই আমার আম্মুকে আর কি আমার নানা এবং নানি একজন ভালো আলেমের কাছে দেখায়, এবং সে আলেম বলে, দেখেন আপনার মাথার যেই জটটা ছিল সেই জটটা কাটার কারণেই ওনার পেছনে এই জট জিনটা আর কি ভর করে। তো এটা কখনো ছাড়বে নাকি সেটা আমি জানি না, মানে ওই বুজুর্গ যেটা আলেম যেটা বলে আর কি, যে দেখেন আমার দ্বারা সম্ভব না, কিংবা আপনারা আরো বড় কারো কাছে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই,
কিন্তু আমি এটা পারবো না। আর আমি যতটুকু সাধ্যমতো চেষ্টা করার অতটুকু করছি। তো তারপর বেশ কিছুদিন চলে যায় এবং আমার নানা নানি আমার আম্মুর সাথে এইসব ঘটনা ঘটার কারণে আরো ভালো কোনো আলেমের কাছে ওনাদের মেয়েকে দেখানোর চেষ্টা করে এবং একটা সময় আমার আম্মুকে একটা ভালো আলেমের কাছে দেখাতে পারে। তো ওই আলেম আর কি বলে যে দেখেন, আমি আপনাদের মেয়েকে এমন কিছু ইয়া করে দিতে পারি যার দ্বারা ওই বদ বা খারাপ যেই জিনটা আছে ওইটা থেকে হয়তো বা সে রেহাই পাবে, কিন্তু অত পরিমাণে না। মানে ওইটা হয়তো বা কখনো কখনো আপনার মেয়ের শরীর কন্ট্রোল করতে পারবে এমন কিছু, কিন্তু তারপর আমি আমার কাজটা করে দেওয়ার পর সেই জিনটা হয়তো বা দূর থেকে আপনার মেয়েকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে, কিন্তু এমনিতে আর কোনো সমস্যা করতে পারবে না শারীরিকভাবে। তো রাসেল ভাই, আমার আম্মু এখনো সেই জিনিসটা সাফার করছে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। তো হয় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যেটা বিশ্বাস করার মতো না। তো এই ঘটনাগুলো যদি কোনো গল্প হতো তাহলে হয়তো বা খুব গুছিয়ে বলার মতো হতো, কিন্তু আমি মাইক্রোফোনের সামনে রাসেল ভাই এত স্পষ্ট কথাবার্তা বলে অভ্যস্ত না। তো যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে আপনার সাথে ঘটনাটা শেয়ার করার জন্য, যেটা আপনি হয়তো বা শুনবেন এবং সেটা যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি আবারও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার আগের একটা ঘটনা সিলেক্ট করার জন্য, যেটা নাম দিয়েছেন কয়েকটি অবিশ্বাস্য ঘটনা। ধন্যবাদ স্বাধীন মিউজিক অ্যাপকে এবং ভূত.com দীর্ঘজীবী হোক। ধন্যবাদ এই জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, খোদা হাফেজ। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমি আপনাদের যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের শোয়ের আজকের শেষ প্রান্তে চলে এসেছি এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমার সঙ্গে ছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীতেও আপনাদের জন্য দারুণ একটা এপিসোড নিয়ে ফিরে আসবো। সেই জন্য আপনাদের ঘটনা পাঠাতে হবে। আর আপনারা আমাদেরকে আবারও একবার জানাবেন। আজকে যে প্রথম আমরা যেটা ইমেল শুরু করেছিলাম যে আমরা জিয়াদের ঘটনা শোনালাম, জিয়াদের আরও ঘটনা আপনারা শুনতে চান কিনা, কারণ জিয়াদ চমৎকার লিখছেন এবং আমি খুবই খুশি জিয়াদের উপর। এবং রাব্বি, আপনাকে ধন্যবাদ অনেক জিয়াদের সাথে রেগুলার কমিউনিকেট করার জন্য এবং তার সাথে যোগাযোগ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পেজটা আপনারা ভিজিট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনারা যাবেন, সমস্ত আপডেট আপনারা পাবেন। সামনে হ্যালোউইন নিয়ে আমরা কি করছি স্বাধীন মিউজিক অ্যাপে সেটা আপনারা জানতে পারবেন এবং স্বাধীন মিউজিক অ্যাপে আমাদের একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে হ্যালোউইন নিয়ে, সেটার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো ইনশাল্লাহ আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।